Forensic Medicine, Chapter 2, Legal Procedure, Crime and Criminology. Chapter 2, এখানে পড়ানো হবে Crime and Criminology. Crime and Criminology. প্রথম কোশ্চেন আসবে, হোয়াট ইজ ক্রাইম? মানে ক্রাইম জিনিসটা কি? ক্রাইমের বাংলা কি আসছে? প্রথমে চিন্তা করতে হবে ক্রাইমের বাংলা কি। ক্রাইম মানে কোনো একটা অপরাধ করা, ঠিক আছে? তাহলে এটাকে যদি এখন ইংলিশে ডিফাইন করি তাহলে আসবে, ক্রাইম মিনস এ সোশ্যাল হার্ম হুইচ হ্যাজ বিন ডিফাইন্ড অ্যান্ড মেড পানিশেবল বাই ল। মানে ক্রাইম হচ্ছে একটা সোশ্যাল হার্ম হুইচ হ্যাজ বিন ডিফাইন্ড অ্যান্ড মেড পানিশেবল বাই ল, মানে যেটা আইন দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এবং পানিশেবল মানে শাস্তিযোগ্য অপরাধ। আরেকটাভাবে বলা যায় ক্রাইম মিনস ভায়োলেশন অফ এক্সিস্টিং ল অফ দ্য কান্ট্রি। ক্রাইম হচ্ছে ভায়োলেশন অফ এক্সিস্টিং ল অফ দ্য কান্ট্রি, মানে একটা কান্ট্রিতে, মনে করো এটা একটা কান্ট্রি, এই কান্ট্রির ভিতরে যে এক্সিস্টিং লগুলো রয়েছে, এক্সিস্টিং ল সেটার ভায়োলেশন করা, মানে সেটা মেনে না চলা। মনে করো এটা একটা কান্ট্রি, এই কান্ট্রির ভিতরে যেই এক্সিস্টিং লগুলো রয়েছে সেই লগুলো একটা পার্সন মানলো না, এই লগুলোকে ভায়োলেশন করলো, তখন সেটাই হচ্ছে ক্রাইম। তাহলে ক্রাইম মানে কি? ভায়োলেশন অফ দ্য এক্সিস্টিং ল অফ দ্য কান্ট্রি। তারপরে আসবে ক্রিমিনোলজি। ক্রিমিনোলজি ক্রিমিনোলজি জিনিসটা কি? Criminology is a branch of forensic medicine which deals with crimes and criminal. মানে ক্রিমিনোলজি হচ্ছে ফরেনসিক মেডিসিনের একটা ব্রাঞ্চ। এই ক্রিমিনোলজি হচ্ছে ফরেনসিক মেডিসিনের একটা ব্রাঞ্চ। Criminology is a branch of forensic medicine which deals with crimes and criminal, যেটা ডিল করবে কিসের সাথে? ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল। তাহলে ক্রিমিনোলজি হচ্ছে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন। ক্রিমিনোলজি ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ ক্রাইমস অ্যান্ড ক্রিমিনাল। ক্রিমিনোলজি এখান থেকেই তো মনে আসবে ক্রাইমস অ্যান্ড ক্রিমিনাল, এই কথা দুইটা ক্রিমিনোলজির নাম থেকেই মনে আসবে, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল। আর তাহলে ফরেনসিক মেডিসিন আমরা পড়তেছি যেহেতু, তাহলে ক্রিমিনোলজি হচ্ছে ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার পড়ব ক্রিমিনাল ল অর কেস, এই জিনিসটা কি? ক্রিমিনাল ল অর কেস, it is related with offense which are considered to be against the public interest, such as offense against the persons, property, public safety, security of the state. ক্রিমিনাল ল অর কেস আমরা কেস হিসেবে যদি মনে রাখি, কেসটা বা ক্রিমিনাল ল এটা ডিফাইন করতে গেলে প্রথমেই এটা রিলেটেড কিসের সাথে থাকবে? ইট ইজ রিলেটেড উইথ অফেন্স। ক্রিমিনাল ল অর কেস, সিভিল ল অর কেস, ঠিক আছে?
ক্রিমিনাল ল অর কেস আর সিভিল ল অর কেস, এই দুইটা আছে। প্রথমে আমরা পড়বো ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল ইট ইজ রিলেটেড উইথ অফেন্স, মানে ক্রিমিনাল ল রিলেটেড উইথ অফেন্স। অফেন্স অফেন্স মানে তো আমরা বলছি মানে কোনো একটা অপরাধ টাইপের কিছু একটা করা। অফেন্স মানে দুইটা কথা আছে না, একটা হচ্ছে অফেন্সিভ, একটা ডিফেন্সিভ। অফেন্সিভ মানে আক্রমণাত্মক, ডিফেন্সিভ মানে হচ্ছে মানে ডিফেন্স খেলবে, রক্ষণাত্মক। এই অফেন্স মানে হচ্ছে আক্রমণ। তাহলে ক্রিমিনাল ল ইট ইজ রিলেটেড উইথ অফেন্স হুইচ আর কনসিডার্ড টু বি এগেনিস্ট পাবলিক ইন্টারেস্ট। তাহলে কি পাবলিক ইন্টারেস্টের এগেনিস্ট। ক্রিমিনাল ল হচ্ছে একটা অফেন্স যেটা হচ্ছে কিসের এগেনিস্টে থাকবে, পাবলিক ইন্টারেস্টের এগেনিস্ট। অথবা এটা একটা অফেন্স যেটা এগেনিস্ট দ্য পার্সন, মানে একটা পার্সনের এগেনিস্টে থাকবে, or property or public safety, or public safety, অথবা সিকিউরিটি অফ দ্য স্টেট, মানে স্টেট সিকিউরিটি অফ দ্য স্টেট মানে নিজ দেশের সিকিউরিটির বিরুদ্ধে থাকবে। তাহলে ক্রিমিনাল ল অর কেস এটা একটা অফেন্স হুইচ ইজ এগেনিস্ট পাবলিক ইন্টারেস্ট, এটা মূল মনে রাখতে হবে। এটা একটা অফেন্স যেটা হচ্ছে এগেনিস্ট পাবলিক ইন্টারেস্ট। তাহলে ক্রিমিনাল ল এটা একটা অফেন্স যেটা এগেনিস্ট হুইচ ইজ এগেনিস্ট পাবলিক ইন্টারেস্ট অর টু বি এগেনিস্ট, এটা অন্য একটা অফেন্স হতে পারে যেটা এগেনিস্ট দ্য পারসন বা তার প্রপার্টি অথবা পাবলিক সেফটি অথবা সিকিউরিটি অফ দ্য স্টেট। তাহলে ক্রিমিনাল ল হতে পারে একটা অফেন্স যেটা এগেনিস্ট পাবলিক ইন্টারেস্ট, অথবা এটা আরও একটা অফেন্স হতে পারে এগেনিস্ট দ্য পারসন, মানে একটা মানুষের মানে একটা পার্সনের এগেনিস্ট একটা অফেন্স হতে পারে, বা সেই পার্সনের প্রপার্টি বা কোনো একটা প্রপার্টির এগেনিস্টে সেটা হতে পারে, বা পার্সন সেফটি বা পাবলিক সেফটি। একটা বলবো পার্সন দিয়ে, একটা বলবো পাবলিক দিয়ে। পার্সন মানে একজনকে বোঝানো হয়েছে, আর পাবলিক বলতে অনেক জনকে বোঝানো হয়েছে। তাহলে ক্রিমিনাল লর কেস মানে যে আমরা থানায় যে কেসগুলো করি না, সেইগুলো ক্রিমিনাল কেস আর সিভিল কেস হিসেবে থাকে। যেটা ক্রিমিনাল কেস সেটা হবে একটা অফেন্স যেটা এগেনস্ট হবে পাবলিক ইন্টারেস্ট, মানে পাবলিক মানে মানুষজনের নিজের ইন্টারেস্টের এগেনস্টে একটা অফেন্স, অথবা একটা মানুষের এগেনস্টে অফেন্স, অথবা কোনো প্রপার্টির এগেনস্টে অফেন্স, অথবা পাবলিক সেফটির এগেনস্টে অফেন্স, অথবা সিকিউরিটি অফ দ্য স্টেট এর এগেনস্টে একটা অফেন্স, সেটাই হচ্ছে ক্রিমিনাল ল। তাহলে কয়টা, 1 2 3 4 5, এই পাঁচটাই মনে রাখা লাগবে। ক্রিমিনাল ল কখন হবে, এটা একটা অফেন্স কিসের এগেনস্টে, পাবলিক ইন্টারেস্টের এগেনস্টে, পার্সনের এগেনস্টে, প্রপার্টির এগেনস্টে, পাবলিক সিকিউরিটির এগেনস্টে, আর সিকিউরিটি অফ স্টেট এর এগেনস্টে কোনো অফেন্স হলে সেটাকে বলা হবে ক্রিমিনাল ল। এখন আসি সিভিল ল অর কেস। সিভিল ল অর কেস, সিভিল ল অর কেসের এখানে আসলে ইট ডিলস উইথ টু ইন্ডিভিজুয়ালস অর পারসন। Here, one party is the victim and other is the accused. সিভিল ল এর ক্ষেত্রে মনে রাখা লাগবে এটা ডিলস উইথ টু ইন্ডিভিজুয়ালস অর পার্টিস, মানে এটা দুইজনের মধ্যে হবে, দুইজন আলাদা আলাদা হতে পারে বা দুইটা পার্টির মধ্যে হতে পারে। সিভিল ল, সিভিল ল এটা ডিলস উইথ, মনে করো এটা একটা পার্সন, এটা একটা পার্সন,
এই দুইটা পার্সনের মধ্যে হতে পারে, অথবা এটা একটা পার্টি, এটা একটা পার্টি। দুইটা পার্টির ভিতরে হতে পারে, সেটা হচ্ছে সিভিল কেস। তাহলে সিভিল কেস কল হবে দুইটা পার্সনের মধ্যে অথবা দুইটা পার্টির মধ্যে। তাহলে আমরা সিভিল কেস অর সিভিল ল, এইখানে ওয়ান পার্টি ভিকটিম হবে এবং আরেকটা পার্টি তাকে ভিকটিম বানাবে, মানে সেটা মানে যার ভিকটিম সেটা হবে আরেকটা পার্টি। এটা দুইটা পার্টির ভিতরে হবে, মানে টু ইন্ডিভিজুয়ালস অর পার্টির মধ্যে ডিল করে হচ্ছে সিভিল ল। তাহলে সিভিল ল অর কেস অ্যান্ড ক্রিমিনাল ল অর কেস আর ক্রাইম, এই তিনটা সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমরা যাই ক্রিমিনাল ল অর ক্রিমিনাল কেস যেটা পড়ছিলাম। ক্রিমিনাল কেস, এটার কিছু এক্সাম্পল লাগবে, এটার কিছু এক্সাম্পল অবশ্যই জানা লাগবে। তাহলে কি কি হতে পারে ক্রিমিনাল কেস? একটা হচ্ছে কগনিজেবল, একটা হচ্ছে কগনিজেবল, আরেকটা হচ্ছে নন কগনিজেবল, আরেকটা হচ্ছে ওয়ারেন্ট কেস। ওয়ারেন্ট কেস, আরেকটা হচ্ছে সামন কেস। কগনিজেবল, নন কগনিজেবল, ক্রিমিনাল কেস, কগনিজেবল, নন কগনিজেবল, ওয়ারেন্ট কেস, সামন কেস, পুলিশ কেস। আরেকটা কমপ্লিয়েন্ট। কমপ্লিয়েন্ট কেস। তাহলে কি কি আসতেছে? একটা হচ্ছে কগনিজেবল, একটা নন কগনিজেবল, আরেকটা ওয়ারেন্ট, সামন, পুলিশ, কমপ্লিয়েন্ট। এখানে ওয়ারেন্ট আর সামন কেস, এটা তো আমরা শুনেই আসছি যে পুলিশের ওয়ারেন্ট জারি হয়েছে বলি বা তাকে সামন করছে, এরকম কথা শুনে আসছি না? এই দুইটা আমাদের এমনি মনে থাকবে, আর এই দুইটা সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করা হবে, ওয়ারেন্ট কেস অ্যান্ড সামন কেস। আর দুইটা যেটা পড়ছিলাম ওটা হচ্ছে কগনিজেবল আর নন কগনিজেবল। এটা জাস্ট মনে রাখলেই হবে, এটা হচ্ছে ক্রিমিনাল কেসের দুইটা উদাহরণ, একটা হচ্ছে কগনিজেবল, একটা হচ্ছে নন কগনিজেবল। আর ওয়ারেন্ট আর সামন, এই দুটো তো আমাদের এমনি আগে থেকে জানা আছে। আর পুলিশ কেস, এই যে আমরা কেস করি, সাধারণ যে কেসগুলো করি পুলিশে, যে ওটাই হচ্ছে পুলিশ কেস। লাস্টে হচ্ছে কমপ্লিয়েন্ট কেস। তাহলে যে ক্রিমিনাল কেসটা পড়ছিলাম সেগুলো কি কি ক্রিমিনাল কেস হতে পারে? কগনিজেবল, নন কগনিজেবল, ওয়ারেন্ট, সামন, পুলিশ, কমপ্লেন্ট কেস। আচ্ছা, এই ওয়ারেন্ট, সামন আর পুলিশ, এই তিনটা তো আমাদের এমনি মনে থাকার কথা। পুলিশে আমরা শুনি না যে ওয়ারেন্ট জারি হয়েছে বা তাকে সামন করছে, এইভাবে আমরা ওয়ারেন্ট কেস এবং সামন কেস মনে রাখবো। আর ক্রিমিনাল, ক্রিমিনাল যেহেতু আছে তার সাথে পুলিশের সংযোগ থাকবেই, তাহলে সেটা পুলিশ। তাহলে ওয়ারেন্ট কেস, সামন কেস অ্যান্ড পুলিশ কেস। আর যে দুইটা বাকি থাকে সেটা হচ্ছে কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল, এই দুইটা মনে রাখতে হবে। আর লাস্টে থাকে কমপ্লিয়েন্ট। ঠিক আছে, সিতে ক্রিমিনাল কেস আর সিতে কমপ্লিয়েন্ট কেস। তাহলে ক্রিমিনাল কেসের উদাহরণ কগনিজেবল, নন কগনিজেবল, ওয়ারেন্ট কেস, সামন কেস, পুলিশ কেস অ্যান্ড কমপ্লিয়েন্ট কেস। এটা আমাদের গেল ক্রিমিনাল কেস।
এখন যে বিষয়গুলো খুবই ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট কি আর ওয়ারেন্ট কেস কি? ওয়ারেন্ট অ্যান্ড ওয়ারেন্ট কেস। আর এই দুইটা কি জানতে হবে, ওয়ারেন্ট কি আর ওয়ারেন্ট কেস কি, দুইটা কিন্তু এক না। ওয়ারেন্ট একটা জিনিস, ওয়ারেন্ট কেস আরেকটা জিনিস। ওয়ারেন্ট কেসের সাথে আরেকটা আসবে, সেটা হচ্ছে সামন কেস। সামন কেস, এই দুইটা কেস সম্পর্কে জানতে হবে, ওয়ারেন্ট কেস কি, সামন কেস কি। আর ওয়ারেন্ট কেস এই দুইটা আলাদা আলাদা। আমরা কিন্তু জানি ওয়ারেন্ট কেস এন্ড সামন কেস এই দুইটাই হচ্ছে ক্রিমিনাল কেস। এই দুইটা কি? ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস। তাহলে ওয়ারেন্ট কেস এন্ড সামন কেস এন্ড ওয়ারেন্ট, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি ওয়ারেন্ট। ওয়ারেন্ট জিনিসটা কি? Warrant, it may be defined as a written order from the legal authority regarding arrest of person or persons for their forcible production in court as a witness. তাহলে ওয়ারেন্ট জিনিসটা কি? ওয়ারেন্ট হলো একটি রিটেন অর্ডার। তাহলে ওয়ারেন্ট কি? একটা প্রথমে মনে রাখা লাগবে, ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার। ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার। আচ্ছা, এই রিটেন অর্ডার এটা কোথা থেকে আসবে? ফ্রম এ লিগাল অথরিটি। কোথা থেকে আসবে? লিগাল অথরিটি। তাহলে ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার ফ্রম লিগাল অথরিটি। লিগাল অথরিটি থেকে একটা রিটেন অর্ডার আসবে। সেটা লিগাল অথরিটি এখানে ম্যাজিস্ট্রেট হতে পারে বা কোর্ট হতে পারে। সেই কোর্ট অথবা ম্যাজিস্ট্রেট থেকে একটা রিটেন অর্ডার আসবে। কি রিটেন অর্ডার আসবে? রিগার্ডিং অ্যারেস্ট অফ পারসন আর পারসন মানে কাউকে অ্যারেস্ট করার জন্য। রিটেন অর্ডারটা কি অর্ডার আসবে? অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট। তাহলে ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার, আসবে কোথা থেকে? লিগাল অথরিটির থেকে। লিগাল অথরিটির থেকে একটা রিটেন অর্ডার। ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার যেটা আসবে লিগাল অথরিটির থেকে। রিটেন অর্ডারটা কি হবে? অ্যারেস্ট অফ এ পারসন আর পারসন ফর দেয়ার ফোর্সেবল প্রোডাকশন ইন কোর্ট অ্যাজ উইটনেস। এই লাইনটা অবশ্যই মনে রাখা লাগবে। তাকে যে অ্যারেস্ট করা লাগবে, তাকে কেন অ্যারেস্ট করবে? রিটেন অর্ডারে, ওয়ারেন্ট মানে তো একটা রিটেন অর্ডার আসছে, সেটা লিগাল অথরিটির থেকে। কি জন্য? অ্যারেস্ট করার জন্য। কাদেরকে? পারসন। অ্যারেস্ট অফ পারসন। কিন্তু কেন? কেন সেই পারসনকে অ্যারেস্ট করা হচ্ছে? ফর দেয়ার ফোর্সেবল প্রোডাকশন ইন কোর্ট অ্যাজ এ উইটনেস। তাহলে কি? ফর দেয়ার forcible production in court, for their forcible production in court as a witness. এই ডেফিনেশনগুলো ঝরঝরা মুখস্থ করতে হবে, যার কারণে প্রতিদিন যদি এই ডেফিনেশনগুলো পড়া হয় তাহলে বা এই ভিডিওগুলো যদি তোমরা প্রতিদিন দেখো, 2x স্পিডে দেখলে সেটা তাড়াতাড়ি দেখতে পারবা, তাহলে এগুলো খুব সহজেই মনে থাকবে।
এই ভিডিওটা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ডেফিনেশনগুলো এমনি এই ভিডিও দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। জাস্ট মনে রাখা লাগবে এই কথাটা, ফর দেয়ার ফোর্সেবল প্রোডাকশন ইন কোর্ট অ্যাজ এ উইটনেস। তাহলে ওয়ারেন্ট জিনিসটা কি? ওয়ারেন্ট আর ওয়ারেন্ট কেস কিন্তু আলাদা। ওয়ারেন্ট হচ্ছে একটা রিটেন অর্ডার, ওয়ারেন্ট একটা রিটেন অর্ডার। এই রিটেন অর্ডার কোথা থেকে আসতেছে? ফ্রম লিগাল অথরিটি। এই লিগাল অথরিটির থেকে একটা রিটেন অর্ডার আসতেছে। কি জন্য? অ্যারেস্ট অফ পারসন, অ্যারেস্ট অফ পারসন অর পারসনস, একজন অথবা দুইজন বা একের অধিক। অ্যারেস্ট অফ পারসন অর পারসনস ফর দেয়ার ফোর্সেবল প্রোডাকশন ইন কোর্ট এজ এ উইটনেস। তাহলে ওয়ারেন্ট is a written order from the legal authority regarding arrest of person or persons for their forcible production in court as witness. এটা গেল what is warrant. এখন আসবে warrant case. warrant case এই পাশে আমরা warrant case আর এই পাশে দেখব সিভিল কেস, সরি ওয়ারেন্ট কেস আর এই পাশে দেখবো সামন কেস। ওয়ারেন্ট কেস তো ক্রিমিনাল কেস, সামন কেস তো ক্রিমিনাল কেস। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? প্রথমে আসি ওয়ারেন্ট কেস। ওয়ারেন্ট কেস যেটা, সেটা হচ্ছে ওয়ারেন্ট কেস হতে পারে, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ কেস রিলেটিং টু অ্যান অফেন্স। যেহেতু কেস হয়েছে ওয়ারেন্ট কেস, ক্রিমিনাল কেস, এটা কি একটা রিগার্ডিং টু অ্যান অফেন্স, মানে একটা অফেন্সের সাথে এই সম্পর্ক থাকবেই। ইটস রিলেটিং to an offense punishable with death, imprisonment for life, or for a term exceeding 1 year. তাহলে ওয়ারেন্ট কেস হতে পারে একটা অফেন্স, মনে করো কেউ একটা অফেন্স করেছে। কি করেছে? অফেন্স। রিলেটিং টু অ্যান অফেন্স, OFFENC, অফেন্স। ওয়ারেন্ট কেস কি? একটা অফেন্সের সাথে সম্পর্ক থাকবে, রিলেটিং টু অফেন্স, মানে কেউ একটা অফেন্স করেছে। এখন কেউ যদি একটা কোনো অফেন্স করে তাহলে তার নামে একটা কেস হবে, সেই কেসটা হচ্ছে ওয়ারেন্ট কেস। এখন সেই অফেন্সটা কি? অফেন্সের জন্য একটা কেস হয়েছে, সেটা হচ্ছে ওয়ারেন্ট কেস, রিলেটিং টু অফেন্স। এখন সেই অফেন্সটা কি? মানে অফেন্সটা কি হতে পারে, মানে তার অফেন্সের জন্য শাস্তি কি হতে পারে? পানিশেবল উইথ ডেথ, ডেথ পানিশমেন্ট কি? ডেথ, অথবা imprisonment for life, imprisonment for life, ডেথ হতে পারে, আরেকটা imprisonment of life, অথবা 1 year-এর বেশি, more than 1 year imprisonment, 1 ইয়ারের বেশি imprisonment, সেটা হচ্ছে ওয়ারেন্ট কেস। তাহলে ওয়ারেন্ট কেস একটা কেস, সেটা কখন হবে? যখন কেউ একটা অফেন্স করবে, সেই অফেন্সের জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সেই পানিশমেন্টগুলো হতে পারে ডেথ, ক্যাপিটাল পানিশমেন্ট। তার পানিশমেন্ট হতে পারে ডেথ, অথবা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, সারা জীবন জেলে কাটাতে হবে, ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, অর 1 বছরের বেশি তার জেলে থাকা লাগবে। এই ধরনের কোনো অপরাধ যদি করে, অফেন্স যদি করে, তখন তার নামে একটা কেস হবে, সেই কেসটা হচ্ছে ওয়ারেন্ট কেস। তাহলে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ কেস রিলেটিং টু অ্যান অফেন্স পানিশেবল উইথ ডেথ, imprisonment for life, or a term exceeding 1 year. তাহলে ওয়ারেন্ট কেস বলতে আর তোমরা কি বোঝো এইভাবে মনে রাখবা। ওয়ারেন্ট কেস, কেস যেহেতু আছে, কেস তো ক্রিমিনালদের উপরেই হয়। তো ক্রিমিনালদের কেন কেস হয়
সে একটা অফেন্স করছে, অফেন্স করার কারণে সে ক্রিমিনাল। তো সেই অফেন্সটা কি, সেই অফেন্সের শাস্তি হিসেবে কি হতে পারে? ডেথ হতে পারে, অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, অথবা 1 বছরের বেশি তার জেলে থাকা লাগবে। এরকম যদি কোনো শাস্তি তার হয় তাহলে সেটা হবে ওয়ারেন্ট কেস। তাহলে ওয়ারেন্ট কেস হচ্ছে একটা কেস যেটা সে কেউ যেটা অফেন্স করে, সেই অফেন্সের জন্য শাস্তি হবে ডেথ অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অথবা ইমপ্রিজনমেন্ট মোর দেন 1 ইয়ার, সেটা হচ্ছে ওয়ারেন্ট কেস। তারপরে আসে সামন কেস। সামন কেসও কি হতে পারে? ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ কেস। সামন কেসও একটা কেস রিলেটিং টু অফেন্স পানিশেবল উইথ, মানে কেউ একটা অফেন্স করেছে, ঠিক আছে, এটাও সেম, কেউ একটা অফেন্স করেছে, সে অফেন্সটা হচ্ছে পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর 1 ইয়ার অর লেস, তখন সেটা হবে সামন কেস। স্যার অফেন্সটা খুবই মানে হচ্ছে ওয়ারেন্ট কেসের থেকে সামান্য, সেটা অফেন্সটা কি হবে? 1 ইয়ার ইমপ্রিজনমেন্টের অথবা তার সমান অথবা তার থেকে ছোট। এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। ওয়ারেন্ট কেসের ক্ষেত্রে 1 বছরের বেশি ইমপ্রিজনমেন্ট, আর সামন কেসের ক্ষেত্রে 1 ইয়ার অথবা 1 ইয়ারের থেকে কম, সেটা হচ্ছে সামন। আর ওয়ারেন্টের ক্ষেত্রে হচ্ছে 1 ইয়ারের থেকে বেশি, সামন হচ্ছে 1 ইয়ার অথবা 1 ইয়ারের থেকে কম শাস্তি পায়, সেটা হচ্ছে সামন, পানিশেবল পানিশমেন্ট। তাহলে সামন কেস হচ্ছে একটা কেস, সেটা কখন হবে? রিলেটিং টু অফেন্স পানিশেবল উইথ imprisonment for 1 year or less than 1 year, সেটা হচ্ছে সামন। এখন আমরা এক্সাম্পল যদি পড়ি, ওয়ারেন্ট কেসের ক্ষেত্রে এক্সাম্পল আর সামন কেসের ক্ষেত্রে এক্সাম্পল কি হতে পারে? ওয়ারেন্ট কেসের এক্সাম্পল হতে পারে, শাস্তিগুলো কি? ডেথ, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, আর 1 বছরের থেকে বেশি ইমপ্রিজনমেন্ট। সেটা যদি কাউকে মার্ডার করে, যদি কেউ কাউকে মার্ডার করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট কেস হবে। আর সামন কেসের এক্সাম্পল কি হতে পারে? এখানে শাস্তি হচ্ছে 1 বছর বা 1 বছরের কম ইমপ্রিজনমেন্ট। তো সামন কেসের এক্সাম্পল থাকতে পারে ফলস টেস্টিমনি ইন দ্য কোর্ট, মানে কোর্টে যদি কেউ উল্টাপাল্টা মানে মিথ্যা কথাবার্তা বলে, টেস্টিমনি দেয়, ফলস টেস্টিমনি ইন দ্য কোর্ট, সেটা হচ্ছে সামন কেস। কি? ফলস টেস্টিমনি ইন কোর্ট। তাহলে এই আমাদের গেল ওয়ারেন্ট কেস অ্যান্ড সামন কেস। তাহলে আবার যদি আমরা বলি, ওয়ারেন্ট হতে পারে একটা রিটেন অর্ডার ফ্রম লিগাল অথরিটি রিগার্ডিং অ্যারেস্ট অফ এ পার্সন অর পার্সনস ফর দেয়ার ফোর্সেবল প্রোডাকশন ইন কোর্ট অ্যাজ এ উইটনেস। আর ওয়ারেন্ট কেস রিলেটিং টু অ্যান অফেন্স পানিশেবল উইথ ডেথ, ইমপ্রিজনমেন্ট অর লাইফ ফর এ টার্ম এক্সপিরিং 1 ইয়ার, যেমন মার্ডার। A summon case may be defined as a case relating to offence punishable with imprisonment for 1 year or less, conviction for false testimony in the court. এই আমাদের গেল ওয়ারেন্ট কেস অ্যান্ড সামন কেস। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অফেন্স। অফেন্স কি? এই যে আমরা এর আগে যে অফেন্স করে কথাগুলো বললাম, এই অফেন্স জিনিসটা কি?
অফেন্স। আমি প্রথমেই বলছিলাম যে অফেন্সিভ আর ডিফেন্সিভ দুটো কথা আছে, ফুটবল খেলায় কাজে লাগে। অফেন্সিভ মানে আক্রমণাত্মক, আর ডিফেন্সিভ মানে রক্ষণাত্মক। আর আক্রমণ, কাউকে আক্রমণ করাই হচ্ছে সেটা অফেন্স। তো অফেন্স হতে পারে, অফেন্স মিনস এনি অ্যাক্ট পানিশেবল বাই এনি ল, এনি অ্যাক্ট অর omission made punishable by any law. অফেন্সের ডেফিনেশন হবে, অফেন্স মিনস এনি অ্যাক্ট অর omission made punishable by any law. অফেন্স তো একটা ক্রাইম, মানে ক্রাইমটা কি হতে পারে, এনি অ্যাক্ট অর omission যেটা পানিশেবল বাই এনি ল। তাহলে এখানে জিনিস দুইটা মনে রাখা লাগবে, যে অফেন্স হতে পারে এনি অ্যাক্ট, এনি অ্যাক্ট মানে তুমি যে কোনো একটা কাজ হতে পারে, অথবা omission, any act or omission made punishable by law, যেটা হচ্ছে punishable by law, punishable by law। মানে omission মানে কি, অ্যাক্ট মানে তো আমরা বুঝি যে কোনো একটা কাজ, omission মানে ধরো এটা একটা পুকুর, এই পুকুরে একটা বাচ্চা সাঁতার জানে না, পড়ে গেছে, সে ডুবে যাচ্ছে। আর এইখানে একটা মানুষ দাঁড়ায় রয়েছে, সে হচ্ছে এক্সপার্ট, মানে খুব ভালো সাঁতার কাটতে পারে, কিন্তু সে দেখতেছে তাগায় তাগায় যে বাচ্চাটা ডুবে যাচ্ছে, কিন্তু সে বাচ্চাটাকে বাঁচাচ্ছে না, জাস্ট এনজয় করতেছে, না বাচ্চায়। তাহলে কি, সে কিন্তু কিছু করতেছে না, কিন্তু সে দেখতেছে যে আর বাচ্চাটা ডুবে যাচ্ছে, তাকে সে বাঁচাচ্ছে না, যার সে তার বা কাউকে ডেকে বলতেছে না যে ওকে বাঁচাও, অথচ সে কিন্তু সাঁতার জানে খুব ভালো মতো, সে একটা ক্রাইম করলো না। এই ক্রাইমটাই হচ্ছে অমিশন, মানে সে হচ্ছে অমিশন বলা যায়, অমিশন করলো, তার এই একটা হচ্ছে অমিশন, মানে সে কোনো কাজ করলো না, কিন্তু তার একটা ক্রাইম হয়ে গেছে, যেটার জন্য তার শাস্তি পাওয়া উচিত। মানে যেহেতু সে সাঁতার জানে, তার সামনে একটা বাচ্চা ডুবে যাচ্ছে, সে তারা বাঁচালো না, এই পুরো জিনিসটা হচ্ছে একটা অমিশন, যেটা পানিশেবল বাই ল। অফেন্স হতে পারে এনি অ্যাক্ট অর অমিশন দ্যাট ইজ পানিশেবল বাই ল। এখন যেটা, সেটা হচ্ছে টাইপস অফ অফেন্স। অফেন্স দুই টাইপের, এটা হচ্ছে কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল। আমরা ক্রাইম করছিলাম ক্রিমিনাল কেস, কগনিজেবল কেস, নন কগনিজেবল কেস, এখানে ওরকমই আসছে। অফেন্স, অফেন্স হচ্ছে দুইটা, এটা কগনাইজেবল অ্যান্ড নন কগনাইজেবল অফেন্স। প্রথমে আসি কগনাইজেবল অফেন্স। আচ্ছা আমি লিখি একটু এখানে অফেন্স। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কগনাইজেবল অফেন্স কি? It is an offense in which a police officer can act a person without warrant from the magistrate. A non-cognizable offense, it is an offense in which a warrant must be issued by an authorized person for arresting a person. তাহলে অফেন্স হচ্ছে টু টাইপ। এই অফেন্সেস হচ্ছে টু টাইপ। এই পাশে দিলাম কগনাইজেবল, আর এই পাশে দিলাম নন কগনাইজেবল। অফেন্স দুই টাইপ, কগনাইজেবল অ্যান্ড নন কগনাইজেবল। এখন বলি কগনাইজেবল অফেন্স কি? ইট ইজ অ্যান অফেন্স ইন হুইচ, মানে এটা তো একটা অফেন্স, কগনাইজেবল একটা অফেন্স, ইন হুইচ মানে যেটাই পুলিশ অফিসার ক্যান অ্যারেস্ট এ পারসন উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট কি জিনিসটা আমরা পড়ছি এর আগে, সে ওয়ারেন্ট তার লাগবে না, মানে কোনো রিটেন অর্ডার লাগবে না ফ্রম দ্য ম্যাজিস্ট্রেট।
সে তাকে অ্যারেস্ট করতে পারবে। এরকম কোনো অফেন্স যদি হয়ে থাকে সেটাকে বলা হবে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্সে যদি পুলিশ অফিসার কাউকে অ্যারেস্ট করতে চায় তাহলে ওয়ারেন্ট লাগবে ফ্রম কোনো ম্যাজিস্ট্রেটের থেকে। ওয়ারেন্ট মাস্ট, লিখিত অর্ডার মাস্ট। তাহলে কগনিজেবল আর নন কগনিজেবল অফেন্সের ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম। তাহলে আচ্ছা তাহলে এবার একটা কোশ্চেন করি, কোন অফেন্সটা বেশি মারাত্মক, কগনিজেবল নাকি নন কগনিজেবল? কগনিজেবল কোনো ওয়ারেন্ট লাগবে না, ডাইরেক্ট পুলিশ যে অ্যারেস্ট করতে পারবে। আর নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে একটা ওয়ারেন্ট ইস্যু হওয়া লাগবে, তারপরে যে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে। স্বাভাবিকভাবে দেখা যায় যে কগনিজেবল যেটা, যে সেটাকে পুলিশের ক্ষমতা দেওয়া হয়েছে, মানে পুলিশ চোখের সামনে দেখতেছে, সাথে সাথে অ্যারেস্ট করতে পারবে, তো লেট করানো, ক্রিমিনাল পালায় যাওয়ার কোনো ভয় নেই, সাথে সাথে যে অ্যারেস্ট করবে, সেটা হচ্ছে কগনিজেবল। তাহলে পাওয়ারফুল মানে কোনটা ভয়ঙ্কর হচ্ছে কগনিজেবল অফেন্স, সেটা আমরা বলতে পারি। এখন এক্সাম্পল কি হতে পারে? কগনিজেবল অফেন্সে মানে যেটা পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে সেটা হতে পারে রেপ। এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। রেপ, তারপর হতে পারে মার্ডার, খুন, তারপর হতে পারে ডৌরি ডেথ মানে যৌতুকের কারণে মৃত্যু। ডৌরি ডেথ, রেপ, মার্ডার, ডৌরি ডেথ অথবা কিডন্যাপিং। এটসেট্রা। এরকম যদি কোনো অফেন্স হয়ে থাকে তাহলে সেটা হবে কগনিজেবল অফেন্স। কি কি মনে রাখো ভালো করে, রেপ, মার্ডার, ডৌরি ডেথ, কিডন্যাপিং। রেপ মানে কোনো একটা ধর্ষণ হয়েছে, পুলিশ যে আসামিকে সাথে সাথে অ্যারেস্ট করতে পারবে। মার্ডার করেছে, সাথে সাথে অ্যারেস্ট। ডৌরি ডেথ, ডৌরির কারণে মেরে ফেলাইছে, সাথে সাথে অ্যারেস্ট। কিডন্যাপিং, কিডন্যাপিং করছে, ধরা খাইছে, কারা কিডন্যাপ করছে, সাথে সাথে অ্যারেস্ট। সেটা হচ্ছে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল যেটা হচ্ছে ওয়ারেন্ট লাগবে, সেটার এক্সাম্পল হচ্ছে এইভাবে যদি আমরা বলি, in non-cognizable offense the injured person may go direct to the doctor or he may file an affidavit in the court of a magistrate who will send him to the doctor for examination and report. এটা হতে পারে নন কগনিজেবল অফেন্স। তাহলে মোস্ট ডিফারেন্সটা কি কগনিজেবল এবং নন কগনিজেবল অফেন্সের? সেটা হলো কগনিজেবল অফেন্সে পুলিশ অফিসার যদি কাউকে অ্যারেস্ট করতে চায় তাহলে কোনো ওয়ারেন্ট লাগবে না। আর নন কগনিজেবল অফেন্স হচ্ছে সেই ধরনের অফেন্স যেখানে ওয়ারেন্ট ছাড়াই কোনো পুলিশ অফিসার যে কাউকে অ্যারেস্ট করতে, ওয়ারেন্ট লাগবে, ওয়ারেন্ট নিয়ে যে কোনো পুলিশ অফিসার যে কাউকে অ্যারেস্ট করতে পারবে। আর কগনিজেবলে কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারবে, সেটা হচ্ছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। এক্সাম্পল রেপ, মার্ডার, ডৌরি ডেথ, কিডন্যাপিং। এটা মুখস্থ করে ফেলো, রেপ, মার্ডার, ডৌরি ডেথ, কিডন্যাপিং, এগুলো হচ্ছে সব কগনিজেবল অফেন্স। এখন ইনকুয়েস্ট, এইটা নিয়ে আলোচনা করা হবে। ইনকুয়েস্ট, হোয়াট ইজ ইনকুয়েস্ট? ইনকুয়েস্ট মানে কি? অনুসন্ধান করা। An inquest is an inquiry or investigation into the cause of death. Inquest means a legal inquiry into the cause of death, where the death is apparently not due to natural cause. মানে কোনো ন্যাচারাল কজ ছাড়া ডেথ হয়েছে কারোর, বা এখন তার ডেথটা কেন হলো, ইটস আনন্যাচারাল ডেথ, সেইটা
কারণ অনুসন্ধান করা, ইনভেস্টিগেশন করা হচ্ছে ইনকোয়েস্ট। তাহলে ইনকোয়েস্টের সাথে জিনিসটা যুক্ত থাকবে, মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ডেথ। ডেথ, এই ডেথ জিনিসটা মনে রাখা। ইনকোয়েস্ট মানে তো অনুসন্ধান করা, আমরা জানি। তাহলে ইনকোয়েস্ট হচ্ছে একটা ইনভেস্টিগেশন করা বা ইনকিউরি করা ইনটু দ্য কজ অফ ডেথ, মানে ডেথের কজ, এটার ইনভেস্টিগেশন করা। সেটাই হচ্ছে ইনকোয়েস্ট। ইনকোয়েস্ট কি? ডেথ, ডেথের কারণ কজ, এটা ইনভেস্টিগেশন করা, ওইটা হচ্ছে ইনকোয়েস্ট। তাহলে ইনকোয়েস্ট ইজ অ্যান ইনকিউরি অর ইনভেস্টিগেশন ইনটু দ্য কজ অফ ডেথ। তাহলে ইনকোয়েস্ট কি? কজ অফ ডেথ যেটা রয়েছে সেটার ইনকিউরি অর ইনভেস্টিগেশন করা, ওইটাই হচ্ছে ইনকোয়েস্ট। তাহলে ইনকোয়েস্ট মানে ইট ইজ অ্যান ইনকিউরি অর ইনভেস্টিগেশন ইনটু দ্য কজ অফ ডেথ। এখানে ডেথটা কি হবে? আনন্যাচারাল ডেথ, ইটস আনন্যাচারাল ডেথ। তাহলে ইনকোয়েস্ট জিনিসটা বোঝা গেল। এখন যদি আমরা আসি এই ইনকোয়েস্ট কি কি হতে পারে, ডিফারেন্ট মেথড অফ জুডিশিয়াল ইনভেস্টিগেশন সিস্টেম ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে জুডিশিয়াল সিস্টেমে, ইনভেস্টিগেশন সিস্টেমে কী কী ধরনের ইনকোয়েস্ট থাকে। 3 ধরনের ইনকোয়েস্ট সাধারণত থাকে, সেটা হচ্ছে পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট অ্যান্ড মেডিকেল এক্সামিনার সিস্টেম। প্রথমটা কি? পুলিশ ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্ট। তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। তারপরে মেডিকেল এক্সামিনার সিস্টেম। সিস্টেম। পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর মেডিকেল এক্সামিনার সিস্টেম, এই 3 ধরনের ইনকোয়েস্ট হয়ে থাকে বাংলাদেশে। কি কি? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, পুলিশ যে ইনকোয়েস্ট করবে, অনুসন্ধান করবে, ম্যাজিস্ট্রেট যে ইনকোয়েস্ট বা অনুসন্ধান করবে, মেডিকেল এক্সামিনার সিস্টেম মানে ডক্টর, যেই লিগ্যাল অথরাইজ যে ডক্টর থাকবে তিনি ইনকোয়েস্ট করবেন। ক্লাসিফিকেশন অফ ইনকোয়েস্ট কি কি? পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট or medical examiner system। পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই দুইটা আমাদের তেমনি মনে থাকে। আর মেডিকেল এক্সামিনার সিস্টেম, এটা মনে রাখা লাগবে। আরেকটা হয়ে থাকে করোনার ইনকোয়েস্ট, এটা আমাদের দেশে হয় না, এটা বিদেশে হয়ে থাকে করোনার ইনকোয়েস্টটা। মেডিকেল এক্সামিনার সিস্টেম এটা বাংলাদেশে আছে। আর পুলিশ ইনকোয়েস্ট, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এই দুইটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রচলন রয়েছে। এই দুইটা সম্পর্কে বিস্তারিত জানা লাগবে। তাহলে প্রথমে আসি পুলিশ ইনকোয়েস্ট। ওকে, পুলিশ ইনকোয়েস্ট। পুলিশ ইনকোয়েস্ট কন্ডাক্টেড বাই এ পুলিশ অফিসার, মানে একটা পুলিশ অফিসারের মাধ্যমে পুলিশ ইনকোয়েস্ট হবে, নট বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ইন্সপেক্টর, মানে এসআই, নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসআই। পুলিশ ইনকোয়েস্ট যিনি করবেন তিনি নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসআই, মানে হয় এসআই বা এসআই থেকে বড়, সেটা হবে পুলিশ ইনকোয়েস্ট, নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসআই, মানে সাব ইন্সপেক্টর। এসআই এর সমান অথবা এসআই থেকে বড় হওয়া লাগবে র্যাঙ্কে। প্রথমে হচ্ছে at first the police officer receives information about the unnatural death from an area, then he inform to nearest
executive magistrate and goes to the place of death. He conduct an inquiry into the cause of such death in presence of two or more witness. মানে প্রথমে কোথাও থেকে একটা ফোন আসলো যে এখানে একটা আনন্যাচারাল ডেথ হয়েছে, তারপরে সেখানে পুলিশ অফিসার গেলেন, যাওয়ার আগে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাই গেলেন যে তিনি সেখানে যাচ্ছেন। তারপরে সেখানে যে সেই কজ অফ ডেথ সম্পর্কে জানার চেষ্টা করলো সে দুই অথবা তার অধিক সাক্ষীর সামনে। হি প্রিপেয়ার এ রিপোর্ট অ্যাবাউট দ্য কজ অফ ডেথ অ্যাজ জাজড বাই হিম অ্যান্ড দ্য উইটনেস, মানে যে সাক্ষীরা যারা রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং নিজে চিন্তা ভাবনা করে, মানে ইনভেস্টিগেশন করে, জাজ করে একটা কজ অনুমান করলো বা একটা কজ সম্পর্কে সে বললো, একটা রিপোর্ট করলো। দ্য রিপোর্ট ইজ দেন সাইন্ড বাই হিম অ্যান্ড দ্য উইটনেস, মানে যারা সেখানে উইটনেস হিসেবে প্রেজেন্ট ছিল তাদের, এবং সে নিজে সেটা আবার সাইন করলো। যদি সে কোনো নো ফাউল প্লে সাসপেক্টেড, কোনো ফাউল প্লে যদি সে সাসপেক্ট না করে, দ্য ডেড বডি ইজ রিলিজড ফর ডিসপোজাল। ইফ ফাউল প্লে ইজ সাসপেক্টেড, দ্য বডি ইজ সেন্ট ফর পোস্টমর্টম এক্সামিনেশন। যদি সে কোনো রকম সাসপেক্টেড না করে তাহলে সেটা ডিসপোজাল করে দেবে, আর যদি সাসপেক্ট করে তাহলে অবশ্যই পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য পাঠাবে। তাহলে সহজ ভাষায় পুলিশ ইনকোয়েস্টগুলো হতে পারে প্রথমে একটা নিয়ারেস্ট, মানে কোথাও এক জায়গায় একটা ডেথ হয়েছে, সেখানে পুলিশের কাছে ফোন গেল থানায়, তখন পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করার জন্য আসবে, আসার আগে ম্যাজিস্ট্রেটকে জানাই গেল সেখানে ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, যে সেখানে ইনভেস্টিগেশন করে যারা সাক্ষী ছিল, মানে যারা ছিল এখানে প্রত্যক্ষদর্শী, মানে দেখছে উইটনেস যারা, সেই উইটনেসদের সাথে কথাবার্তা বলে ডেড বডিগুলো দেখে সে কজ সম্পর্কে একটা রিপোর্ট করলো, কজ আপডেট একটা রিপোর্ট করলো, সেই রিপোর্টে নিজের সাইন করলো এবং যারা আশপাশে ছিল উইটনেস যারা তাদের একটা সাইন নিল। নেওয়ার পরে সে যদি এখানে কোনো ফাউল প্লে সাসপেক্ট করে, ফাউল প্লে এই জিনিসটা মনে রাখা ভালো, ফাউল প্লে ফুটবল ফাউল করে না ওইভাবে, ফাউল প্লে সাসপেক্ট না করে তাহলে ডেড বডি রিলিজ করে দেবে, রিলিজ ফর ডিসপোজাল। আর যদি ফাউল প্লে সাসপেক্ট করে তাহলে অটোপসি, মানে পোস্ট মর্টম এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দেবে। শেষ। এটা গেল পুলিশ ইনকোয়েস্ট। আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হচ্ছে এখানে লিখি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। Magistrate inquest. Magistrate can conduct an inquest in any case of death instead of police inquest or in addition to the police inquest. কি কি হতে পারে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে ম্যাজিস্ট্রেট যে কোনো কেসেরই ইনকোয়েস্ট করতে পারে। এখন ম্যাজিস্ট্রেট কারা কারা হতে পারে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট অ্যান্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে কোন কোন ম্যাজিস্ট্রেট এটা ইনকোয়েস্ট করতে পারে? পুলিশ ইনকোয়েস্ট করতে পারে সাব ইন্সপেক্টর অথবা তার থেকে বড় র্যাঙ্কে যারা আছে তারা। আর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে যে কোনো ম্যাজিস্ট্রেট করতে পারে। কী কী হতে পারে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রথমে লিখে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিয়ে মনে রাখবো, থানা দিয়ে মনে রাখবো, আর মেট্রোপলিটন। আচ্ছা, থানা, ডিস্ট্রিক্ট, থানা আর মেট্রোপলিটন, এমটিপি, মেট্রোপলিটন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট অ্যান্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করে থাকে। তারপরে যদি করোনার ইনকোয়েস্ট হয়ে থাকে, এটা বাংলাদেশে হয় না, এটা সাধারণ নামটা জেনে রাখো, করোনার ইনকোয়েস্ট। আর মেডিকেল এক্সামিনার সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। মেডিকেল examiner system. This system of inquest is conduct most of the state of USA, Japan, Canada, etc. In medical examiners are all board certified or board eligible forensic pathologist and submits his report to the district attorney for further action. As a doctor visit the scene of crime, মানে একজন ডক্টর যেখানে ক্রাইম হয়েছে, মানে ডেড বডি পাওয়া গেছে সেখানে যাবে। দিস সিস্টেম ইজ সুপিরিয়র টু আদার সিস্টেম হোয়ার নন মেডিকেল ম্যানরা থাকে। ঠিক আছে, একজন ডক্টর যে ইনকোয়েস্ট করবে সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনার সিস্টেম। এখন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট সম্পর্কে যদি একটু বিস্তারিতভাবে বলি, ম্যাজিস্ট্রেট
ইনকোয়েস্ট কি? ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট মিনস অ্যান ইনকোয়ারি কন্ডাক্টেড বাই এ ম্যাজিস্ট্রেট, সেটাই হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট। কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি হিসেবে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কিছু কিছু জায়গায় থেকে যায়, সেখানে পুলিশ যে ইনকোয়েস্ট করতে পারবে না, সেখানে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটই ইনকোয়েস্ট করতে পারবে। সেগুলো কি? ডেথ ইন পুলিশ কাস্টাডি, ডেথ ইন পুলিশ কাস্টাডি, পুলিশ কাস্টাডিতে যদি কারোর ডেথ হয়, সেখানে ইনকোয়েস্ট করবে কি? পুলিশ তো করবে না, কারণ পুলিশের কাস্টাডিতে ডেথটা হয়েছে, ম্যাজিস্ট্রেট যে ইনকোয়েস্ট করবে। ডেথ ডিউ টু পুলিশ ফায়ারিং, পুলিশের গুলিতে যদি কারোর মৃত্যু হয়, সেটার ইনকোয়েস্ট করবে ম্যাজিস্ট্রেট। ডেথ ইন প্রিজন, প্রিজনে ডেথ হলে ইনকোয়েস্ট করে ম্যাজিস্ট্রেট। ডেথ ইন সাইকিয়াট্রিক হসপিটাল, সেখানেও ম্যাজিস্ট্রেট। ডৌরি ডেথ, এটা মনে রাখা লাগবে, ডৌরি ডেথ, আনন্যাচারাল ডেথ অফ এ ওমেন উইথিন 7 years অফ ম্যারেজ, মানে 7 বছরের মতো বিবাহিত জীবন পালন করেছে, তার যদি ডৌরি ডেথ হয়, 7 বছরের বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করবে। আর এক্স হিউমেশন, মানে হচ্ছে মাটি খুঁড়ে ডেড বডি বের করে যে ইনভেস্টিগেশন করে, মানে কবরের থেকে লাশ উঠায়, ওইটা হচ্ছে এক্স হিউমেশন। এক্স হিউমেশন ওটা করবে ম্যাজিস্ট্রেট। ডৌরি, ডৌরি ডেট আর এক্স হিউমেশন। আর কেউ যদি পুলিশের উপর থেকে আস্থা হারায় ফেলায় তার কেস নিয়ে, তাহলে সেইখানে যে ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশনের উপর থেকে যদি কেউ আস্থা হারায় ফেলায়, সেইখানে ম্যাজিস্ট্রেট যে ইনভেস্টিগেশন করবে ম্যাজিস্ট্রেট, মানে পুলিশের উপর থেকে আস্থা হারায় ফেললে। তাহলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে আমরা কি কি মনে রাখবো? পুলিশ কাস্টাডি যদি কারোর, পুলিশ কাস্টাডিতে কারোর যদি ডেথ হয়, তাহলে ইনকোয়েস্ট করবে ম্যাজিস্ট্রেট, অথবা পুলিশের ফায়ারিংয়ে যদি কারোর ডেথ হয়, তাহলে ইনকোয়েস্ট করবে ম্যাজিস্ট্রেট, অথবা প্রিজন সেলে যদি কারোর ডেথ হয়, ইনকোয়েস্ট করবে ম্যাজিস্ট্রেট। ডৌরি 7 years, এটা মনে রাখবে, 7 years অফ ম্যারেজ, ডৌরি ডেথ যদি হয়, ইনকোয়েস্ট করবেন ম্যাজিস্ট্রেট। আর এক্সহিউমেশনে ইনকোয়েস্ট মানে কবর থেকে লাশ উঠায়, সেটা ইনকোয়েস্ট করবে ম্যাজিস্ট্রেট। আর যদি পুলিশের উপর থেকে আস্থা হারাই ফেলায়, আস্থা চলে যায়, মানে ট্রাস্ট ইস্যু, মানে পুলিশের উপর থেকে ট্রাস্ট মানে আস্থা চলে যায় কোনো মানুষের পুলিশের ইনভেস্টিগেশন সম্পর্কে, সেটা ইনভেস্টিগেট করবে হচ্ছে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কী কী করতে পারবে, কখন কখন করবে? ডেথ ইন পুলিশ কাস্টাডি, ডেথ ইন পুলিশ ফায়ারিং, তারপর প্রিজনে, ডৌরি, এক্সহিউমেশন আর ট্রাস্ট ইস্যু। এটা গেল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট সম্পর্কে। এখন ইনভেস্টিগেশন অফিসার কারা কারা থাকতে পারেন? ইনভেস্টিগেশন অফিসার কারা কারা থাকতে পারে? পুলিশের ক্ষেত্রে তো আমরা বললাম সাব ইন্সপেক্টর অথবা সাব ইন্সপেক্টর থেকে উপরে যাবে। আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, থানা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওপেন ভার্ডিক্ট। ওপেন ভার্ডিক্ট সম্পর্কে একটু সামান্য জেনে রাখো যে ওপেন ভার্ডিক্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইনকোয়েস্ট হুইচ ইজ ডান indefinitely and which could be reopened at any later date if further information becomes available. It is done in when the cause of death is not found after autopsy. ওপেন ভার্ডিক্ট এটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন, মানে এটা একটা ইনকোয়েস্ট, ওপেন ভার্ডিক্ট। সেটা কখন করা হয়? ইট ইজ ডান when the cause of death is not found after autopsy. অটোপসির পরে
ও যদি কজ অফ ডেথ পাওয়া না যায় তাহলে ওপেন ভার্ডিক্ট হয়। এখন দুইটা ডিফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর পুলিশ ইনকোয়েস্ট, এই দুইটার ডিফারেন্স আমাদের জানাই লাগবে। প্রথমে বলি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর, আচ্ছা লিখি ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর পুলিশ ইনকোয়েস্ট। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট পুলিশ ইনকোয়েস্টের সুপিরিয়র, প্রথমে এটা মনে রাখা লাগবে, কারণ পুলিশের যে কাস্টাডি, মানে পুলিশের যদি কোনো থাকে সেখানে যেই ইনকোয়েস্টগুলো করে সেটা ম্যাজিস্ট্রেট যেই করে, তাহলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট আর পুলিশ ইনকোয়েস্টের মধ্যে সুপিরিয়র হচ্ছে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, এটা 1 নম্বর পয়েন্ট গেল সুপিরিয়রিটির দিক থেকে। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট যে কোনো সাসপিশিয়াস ডেথের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে। ইনকোয়েস্টটা কি ডেথের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা বলছিলাম না, মনে রাখতে হবে যে কোনো সাসপিশিয়াস ডেথের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে পারে, কিন্তু পুলিশ যে কোনো সাসপিশিয়াস ডেথের ক্ষেত্রে ইনকোয়েস্ট করতে পারবে না, যেমন ডৌরি ডেথ, তারপরে ডেথ ইন পুলিশ প্রিজন, ওইগুলোতে পুলিশ ইনকোয়েস্ট করতে পারবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট যে কোনো ডেথ, এনি ডেথ, এনি সাসপিশিয়াস ডেথ মানে আনন্যাচারাল ডেথ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে পারবে, আর পুলিশ ইনকোয়েস্ট নট অল, মানে সব ডেথের ক্ষেত্রে পুলিশ ইনকোয়েস্ট করতে পারবে না। আর সুপিরিয়রিটির দিক থেকে ম্যাজিস্ট্রেট হচ্ছে বেশি আর পুলিশ হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিচে, পুলিশ ইনকোয়েস্ট। 3 নম্বরে আসে কেমিক্যাল অ্যানালাইসিস অফ ভিসেরা করানোর জন্য, মানে কোনো একটা বডির ভিসেরা কী কী থাকতে পারে, লিভার, কিডনি, লাং, হার্ট, আই, এইগুলোর কেমিক্যাল এক্সামিনেশনের জন্য রিকুইজিশন দিতে পারেন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে, কিন্তু পুলিশ সেটা পারে না, কেমিক্যাল এক্সামিনেশন অফ দ্য ভিসেরা। আর এক্সহিউমেশন, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক্সহিউমেশন করতে পারে নট, পুলিশ ইনকোয়েস্টের ক্ষেত্রে এক্সামিনেশন পুলিশ করাতে পারবে না। আর দুইটা, ওয়ারেন্ট অ্যান্ড সামন, ওয়ারেন্ট অ্যান্ড সামন, ওয়ারেন্ট অ্যান্ড সামন এই দুইটাই ম্যাজিস্ট্রেট করতে পারবেন, ওয়ারেন্ট করতে পারবেন, ইস্যু করতে পারবেন, এবং ক্যান সামনে পার্সনও করতে পারবেন, কিন্তু ক্যান্ট ইস্যু ওয়ারেন্ট অ্যান্ড ক্যান্ট গিভ সামন এটা পুলিশ করতে পারবে না। ওয়ারেন্টের ক্ষেত্রে ক্যান্ট ইস্যু ওয়ারেন্ট অ্যান্ড ক্যান্ট গিভ সামন, এটা মনে রাখবো, ওয়ারেন্টের ক্ষেত্রে হচ্ছে ইস্যু, ওয়ারেন্ট কি ইস্যু করে, আর সামন কি গিভ, সামন দেওয়া হচ্ছে দেওয়া হয়, সামন তাকে সামন দেওয়া হলো, আর ওয়ারেন্ট ইস্যু করা হবে। ওয়ারেন্ট ইস্যু করতে পারে ম্যাজিস্ট্রেট, আর পুলিশ এটা করতে পারে না, ওয়ারেন্ট আর সামন এটার একটাও পুলিশ দিতে পারে না। ঠিক আছে, তাহলে মনে রাখি এনি আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ডেথ ইনকোয়েস্ট করতে পারে, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে পারবে, কিন্তু পুলিশ যে কোনো জায়গায় করতে পারবে না, যেরকম ডৌরি ডেথ, তারপর পুলিশ কাস্টাডি ডেথ, ডৌরি ডেথ কি 7 ইয়ারের বেশি বা 7 ইয়ার। তারপরে সুপিরিয়রিটির দিক থেকে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট পুলিশ ইনকোয়েস্টের উপরে, এক্সহিউমেশন এটা ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে পারে, পুলিশ পারবে না, আর ওয়ারেন্ট ইস্যু এবং সামন গিভ এটা ম্যাজিস্ট্রেট দিতে পারবে, পুলিশ ইনকোয়েস্টে হবে না। আরেকটা জিনিস যেটা বলছিলাম এর মধ্যে ইন্টিগ্রেট মানে লিখি নাই, সেটা হচ্ছে মানে ভিসারার এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশনের জন্য রিকুইজিশন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টে ম্যাজিস্ট্রেট দিতে পারবেন, কিন্তু পুলিশের ইনকোয়েস্টে এটা পারবে না। এটা তো আমরা পড়লাম যে ইনকোয়েস্ট জিনিসটা কী এবং কী কী ইনকোয়েস্ট থাকতে পারে এবং তাদের ডিফারেন্ট। এখন এই ইনকোয়েস্টগুলো করার পরে ম্যাজিস্ট্রেট বা পুলিশ যে ইনকোয়েস্টগুলো করলেন তা তো একটা রিপোর্ট দেবেন, তাই না? সেই রিপোর্টটাকে বলা হয় ইনকোয়েস্ট রিপোর্ট। সেই রিপোর্টটাকে কি ইনকোয়েস্ট রিপোর্ট বলা হয়। তাহলে হোয়াট ইজ ইনকোয়েস্ট রিপোর্ট, ইনকোয়েস্ট করার পরে যে রিপোর্টটা তারা দেন সেটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। A report which is given after performing an inquest is called an inquest report. হয়ে গেল। আর রিকুইজিশন মানে লিখিত অনুরোধ, সেটা তো জানি। আর পার্ট অফ ইনকোয়েস্ট রিপোর্ট মানে ইনকোয়েস্ট রিপোর্টে কী কী পার্ট থাকতে পারে, ঠিক আছে? ইনকোয়েস্ট রিপোর্টের পার্ট কী কী থাকতে পারে, প্রথমে লাগবে টাইম আর পুলিশ স্টেশন, মানে প্রথমে দেওয়া লাগবে মানে কোন জায়গাটায় কখন কোথায় ডেথটা হয়েছে, কখন এবং কোথায় ডেথ এটা হয়েছে সেটা একদম প্রথমেই দেওয়া লাগবে।
তাহলে কখন এবং কোথায়। কখন মানে টাইম, তাহলে 1 নম্বরে দেবো টাইম, আর তারপরে দেবো হচ্ছে কোথায়, পুলিশ স্টেশন। তারপরে হচ্ছে যে ভিকটিমটা থাকবে তার নাম, তার প্যারেন্টসকে, এজ এবং সে কই থাকে। তাহলে 1 নম্বরে দেবো কখন এবং কোথায়, টাইম। আর কোথায় মানে কোন পুলিশ স্টেশনে হয়েছে। তারপরে 2 নম্বরে দেব হচ্ছে যে ভিকটিমটা রয়েছে সেই ভিকটিমের নাম, প্যারেন্টস, এজ, রেসিডেন্স। ভিকটিমের নাম, প্যারেন্টস, এজ আর রেসিডেন্ট যেখানে থাকে। 3 নম্বর হচ্ছে লিখবে যে হোয়ার ডেড বডি ওয়াজ ফাউন্ড, মানে কোথায় ডেড বডিটা পাওয়া গেছে। 4 নম্বরে হচ্ছে ডেড বডির পজিশন অফ দ্য ডেড বডি, ডেড বডির আশপাশের সারাউন্ডিং, আর ডেড বডির কোথায় কোথায় ইনজুরি এবং মার্ক হয়েছে, আর ক্লোথ কী অবস্থা মানে কী আশপাশে পাওয়া গেছে। তারপরে ওপিনিয়ন অফ উইটনেস অ্যাজ দ্য কজ অফ ডেথ, ওপিনিয়ন অফ পুলিশ অফিসার অ্যাজ দ্য কজ অফ ডেথ, সিগনেচার অফ উইটনেস, সিগনেচার অফ পুলিশ অফিসার। তাহলে ইনকোয়েস্ট রিপোর্ট প্রথমে থাকবে টাইম, মানে আর কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটা হয়েছে ইনকোয়েস্ট রিপোর্টের, হচ্ছে টাইম আর পুলিশ অফিসারের আন্ডারে যেটা, আর ভিকটিম, ভিকটিমের নেম, ভিকটিমের এজ, একটা নোমানিক এজ, তারপরে হচ্ছে ভিকটিমের প্যারেন্টস বা আমার নাম, আর ভিকটিমের রেসিডেন্ট মানে কোথায় থাকে। তারপরে হচ্ছে কোন জায়গাটায় হয়েছে, একদম কারেক্ট জায়গাটা, সেখানে কোথায় ডেড বডিটা পাওয়া গেছে সেটা। তারপরে হচ্ছে এবার ডেড বডিটা যেখানে পাওয়া গেছে বললো না কারেক্ট জায়গায় কোথায় ডেড বডিটা পাওয়া গেছে, এবং ডেড বডির পজিশন, ঠিক আছে, পজিশন অফ দ্য ডেড বডি। তারপর ডেড বডির আশপাশে কী কী কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা, বা আর সারাউন্ডিংয়ে কী অবস্থা সেটা। ডেড বডির পজিশন, ডেড বডির সারাউন্ডিং, আর ডেড বডির পজিশন বললাম, সারাউন্ডিং বললাম, ডেড বডিতে কী কী ইনজুরি রয়েছে অথবা মার্ক রয়েছে ডেড বডিতে সেইগুলো দেওয়া লাগবে। ডিসক্রিপশন অ্যাবাউট দ্য কেস, এইগুলো হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য কেস, মানে পজিশন অফ দ্য ডেড বডি, ডেড বডির সারাউন্ডিংয়ে কী কী রয়েছে, আর অ্যাপিয়ার্স ইনজুরি অ্যান্ড মার্ক অফ দ্য ডেড বডিতে কী কী রয়েছে, ডিসক্রিপশন অফ ক্লোথ অ্যান্ড আদার আর্টিকেলস। এইটুকু হয়ে গেল। এই কয়টা খুব ভালো করে মনে রাখো। মনে করো এটা একটা এরিয়া, ঠিক আছে, এখানে একটা ডেড বডি রয়েছে, এটা একটা ডেড বডি মনে করো। তাহলে প্রথমে ডেটটা মানে টাইম কখন অ্যান্ড পুলিশ স্টেশন সেটা প্রথমে লেখা লাগবে ইনকোয়েস্ট রিপোর্টের। তারপরে হচ্ছে এই যে ভিকটিম যে রয়েছে তার নেম, তার প্যারেন্টস, তার এজ এবং সে কই থাকে এটা জানার চেষ্টা করা লাগবে। তারপরে প্লেস মানে কোথায় এই ডেড বডিটা পাওয়া গেছে সেটা, আর পজিশন অফ দ্য বডি, তারপরে তার সারাউন্ডিং, তারপরে তার দেহে কোনো ইনজুরি রয়েছে কিনা, ক্ষত রয়েছে কিনা সেইগুলো, মার্ক অন দ্যাট বডি, এবং তার জামা কাপড়ের কী অবস্থা। আর লাস্টে যে চারটা এটা মনে রাখা লাগবে যে উইটনেস যারা ছিল মানে যারা দেখছে, উইটনেস তাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া লাগবে অ্যাবাউট দ্য কজ অফ ডেথ, মানে এর কজ অফ ডেথের উইটনেস যদি কেউ থাকে তাদের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া লাগবে। তারপরে ওপিনিয়ন অফ দ্য পুলিশ অফিসার মানে যিনি গেছেন ওইখানে, যিনি কজ অফ ডেথকে এটা মনে করছেন তার ওপিনিয়ন লিখবে। তারপরে সিগনেচার অফ দ্য উইটনেস, কমপক্ষে 2 জন, সিগনেচার অফ দ্য উইটনেস হওয়া লাগবে 2 জন, 2 জনের কম হবে না, আর সিগনেচার অফ দ্য পুলিশ অফিসার হয়ে গেল। তাহলে কজ অফ ডেথের কারণটা পুলিশ অফিসার কোনটা মনে, উইটনেস কি মনে করতেছে সেটা, পুলিশ অফিসার কজ অফ ডেথ কেটা মনে কোনটা মনে করছে সেটা, তারপরে হচ্ছে সিগনেচার অফ দ্য উইটনেস, সিগনেচার অফ দ্য পুলিশ অফিসার। উইটনেস 2 জন হওয়া লাগবে। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চালান। যে কথায় কথায় বলে না চালান করে দেবো, যাই হোক, এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চালান। চালান এটা কিন্তু চালানের সাথে কিন্তু এই সামন করা বা ওয়ারেন্ট সেটা কিন্তু আলাদা, চালান আর একটা জিনিস। তো চালান কি? চালান ইজ এ রিটেন requisition from an authorized person to perform a medical legal autopsy. মেডিকেল লিগাল অটোপসি করার জন্য যে রিটেন রিকুইজিশনটা কোনো অথরাইজড পারসন থেকে পাওয়া হয় ওইটা হচ্ছে চালান। তাহলে বুঝতে পারলে
সামন বা ওয়ারেন্টের ক্ষেত্রে ক্রিমিনালদের উপরে হয়ে থাকে। আর চালানটা হচ্ছে একটা রিকোয়েস্ট, মানে তোকে চালান করে দেবো, মানে এটা কোনো না, এখানে ওটা কথাটা ঠিক ওরকম না। চালান মানে একটা রিকোয়েস্ট, মানে রিটেন রিকোয়েশন ফ্রম এ অথরাইজড পারসন, সেটা হতে পারেন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, টু অ্যান অথরাইজড গভর্নমেন্ট মেডিকেল অফিসার, অর্থাৎ তিনি হচ্ছেন ডক্টর, টু পারফর্ম এ মেডিকো লিগাল অটোপসি, পারফর্ম এ মেডিকো লিগাল অটোপসি। মেডিকো লিগাল অটোপসি। তাহলে চালান কি একটা রিটেন রিকুইজিশন ফ্রম অ্যান অথরাইজড পারসন, তিনি হতে পারেন ম্যাজিস্ট্রেট অর পুলিশ অফিসার, টু এ অথরাইজড গভর্নমেন্ট মেডিকেল অফিসার ডক্টর, টু পারফর্ম এ মেডিকো লিগাল অটোপসি, মানে একটা মেডিকেল লিগাল অটোপসি করার জন্য ডক্টরকে, একটা মেডিকেল লিগাল অটোপসি করার জন্য ডক্টরকে একটা রিটেন রিকুইজিশন করবেন অথরাইজড পারসন, যিনি হতে পারেন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, সেটাই হচ্ছে চালান। তাহলে চালান কি একটা রিটেন রিকুইজিশন ফ্রম অ্যান অথরাইজড পারসন, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, টু অ্যান অথরাইজড গভর্নমেন্ট মেডিকেল অফিসার যেমন ডক্টর, টু পারফর্ম মেডিকেল লিগাল অটোপসি। আর চালান তো পড়লাম। আর চালান রিপোর্টে কি হতে পারে? এখন চালান রিপোর্ট আর ইনকোয়েস্ট রিপোর্ট, এই দুইটার ডিফারেন্সটা আমাদের জানা লাগবে। চালান মানে তো হচ্ছে একটা মেডিকেল লিগাল অটোপসি করবে, সেই অটোপসি করানোর জন্য ডক্টরকে যারা ইনকোয়েস্ট করেছেন, যেরকম মেডিকেল ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার, তারা রিটেন রিকোয়েশন দেবে যে ডাক্তার আপনি আমাদের এই ডেড বডিটার মেডিকেল লিগাল একটা অটোপসি করেন। ঠিক আছে, এখন চালান রিপোর্ট আর ইনকোয়েস্ট রিপোর্টের ডিফারেন্সটা বলতে গেলে, ইনকোয়েস্ট রিপোর্ট আর চালানের ডেফিনেশনটা প্রথমে লিখে দেবো আমরা। ইনকোয়েস্ট রিপোর্টটা কি? এটা একটা রিপোর্ট হুইচ ইজ গিভেন আফটার পারফর্মিং অ্যান ইনকোয়েস্ট ইজ কল্ড ইনকোয়েস্ট রিপোর্ট। আর চালান হচ্ছে রিটেন রিকুইজিশন ফ্রম অ্যান অথরাইজড পারসন টু অ্যান অথরাইজড গভর্নমেন্ট মেডিকেল অফিসার টু পারফর্ম মেডিকেল লিগাল অটোপসি। আর তারপরে যে হিস্ট্রি অ্যাবাউট দ্য ডেড বডি যদি থাকে, সেটা হচ্ছে হিস্টোরি, মানে ডেড বডির হিস্টোরি সম্পর্কে ওটা থাকে ইনকোয়েস্ট রিপোর্টে। বাট চালানে ডাজ নট কন্টেন এ ব্রিফ হিস্টোরি অ্যাবাউট দ্য ডেড বডি। সিগনেচার অফ দ্য উইটনেস, এটা তো ইনকোয়েস্ট রিপোর্টে থাকবে, সিগনেচার উইটনেস যারা আছে তাদের সিগনেচার। চালানে কি উইটনেস, চালান তো একটা অটোপসি মেডিকেলের অটোপসি, সেখানে তো কোনো উইটনেসের মানে সাইনের প্রয়োজন নেই। আর চালান তো একটাই, চালানের কোনো টাইপ নেই, বাট অটোপসির টাইপ রয়েছে। পুলিশ চালানের তো কোনো টাইপ নেই, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টের আবার টাইপ রয়েছে, পুলিশ ইনকোয়েস্ট রয়েছে, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট রয়েছে। যাই হোক, গেল চালান এবং ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে ডিফারেন্স। আশা করি বুঝতে পারছো সবাই। এখন সেটা হলো উইটনেস। হোয়াট ইজ উইটনেস? A witness is a person who gives evidence regarding fact. উইটনেস কি? উইটনেস মানে সাক্ষী। ওই যে বলি না, সে হচ্ছে উইটনেস, যে আমরা উইটনেস তো কতগুলি বললাম। উইটনেস ইজ আ পারসন হু গিভস এভিডেন্স রিগার্ডিং ফ্যাক্ট। তাহলে উইটনেস কি? উইটনেস ইজ এ পারসন, সো পারসন who gives evidence, who gives evidence. A witness is a person who gives evidence regarding the fact. Regarding fact. এখন আমি বলি ফ্যাক্ট, এই জিনিস, এই উইটনেসের ডেফিনেশন যে জিনিসগুলো মনে রাখা লাগবে সেটা হচ্ছে ফ্যাক্ট, তারপর হচ্ছে পারসন, আর হচ্ছে এভিডেন্স। ফ্যাক্ট মানে কি? মানে যেটা হয়েছে ফ্যাক্ট। আমরা বলি না দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ দ্য ফ্যাক্ট, মানে কেউ যদি মরে যায়, তাকে মানে ছুরি দিয়ে মারা হয়েছে, তো ওটা হচ্ছে দ্য ফ্যাক্ট, ওটাই সত্যি কথা। তাকে গলায় দড়ি দিয়ে মনে থেকে ছুরি দিয়ে মারা হয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্ট। সেই যে মনে করো কাউকে ছুরি দিয়ে মেরে তারপরে গলায় ঝুলাই দিল দড়ি দিয়ে, তো ফ্যাক্ট কি? ছুরি দিয়ে মারার কারণে তার মৃত্যুটা হয়েছে, ফাঁসির জন্য তার মৃত্যু হয় নাই।
তাহলে ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ছুরি দিয়ে মারা হয়েছে। রিগার্ডিং দ্য ফ্যাক্ট, এই ফ্যাক্টটা ছুরি দিয়ে তারা মারা হয়েছে, এই সাক্ষীটা, এভিডেন্সটা যে পার্সনটা দেবে সেটা সেই হচ্ছে উইটনেস। তাহলে উইটনেস ইজ আ পার্সন হু গিভস এভিডেন্স রিগার্ডিং ফ্যাক্ট। ক্লাসিফিকেশন অফ উইটনেস, উইটনেসের দুই ধরনের ক্লাসিফিকেশন থাকবে, কমন উইটনেস আর এক্সপার্ট উইটনেস। এটার এক্সাম্পলটা খুবই ভালোভাবে মনে রাখা লাগবে। উইটনেস কয় প্রকার? দুই প্রকার, কমন উইটনেস আর এক্সপার্ট উইটনেস। কমন উইটনেস কোনটা আর এক্সপার্ট উইটনেস কোনটা, এই সম্পর্কে আমাদের এখন জানতে হবে। আর এদের এক্সাম্পলগুলো খুবই ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে বলি কমন উইটনেস কি। ইন কেস অফ ফাইটিং বিটুইন টু পারসন, এ ম্যান হু হ্যাজ সিন দ্য ফাইটিং বিকামস এ কমন উইটনেস। মানে এ আর বি এই দুইজনের মধ্যে মারামারি হচ্ছে, ফাইট, আর এই মারামারিটা একজন দেখলো, সেটা হচ্ছে সি। তাহলে সি হচ্ছে কমন উইটনেস, মানে যে দেখলো মারামারিটা, সরাসরি দেখছে, কমন উইটনেস। আর এক্সপার্ট উইটনেস হলো ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, এনারা হলো এক্সপার্ট উইটনেস। তাহলে এক্সপার্ট উইটনেস কারা? তাহলে এক্সপার্ট উইটনেস হচ্ছে, expert witness is a person who has been trained or is skilled or has knowledge, experience or education in technical or scientific subject and capable of drawing opinions and conclusion from the fact observed by him or noticed by other. A common witness হচ্ছে, common witness is a person who gives evidence about the facts observed or preserved by him. এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। এক্সপার্ট উইটনেসের এক্সাম্পল হলো ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, ফায়ার আর্মস এক্সপার্ট, ডক্টর, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আর হ্যান্ডরাইটিং এক্সপার্ট। এক্সপার্ট, এনারা হলো এক্সপার্ট উইটনেস। তাহলে এক্সপার্ট উইটনেস হচ্ছে ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, এনারা হলো এক্সপার্ট উইটনেস। এখন এই জিনিসটা মনে রাখবা, সকল এক্সপার্ট উইটনেসই কমন উইটনেস হতে পারেন, কিন্তু সকল কমন উইটনেস এক্সপার্ট উইটনেস হতে পারেন না। কমন উইটনেসের মধ্যে ডক্টরও থাকতে পারে, মানে ডক্টর, ফায়ার আর্ম এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এনারা থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু এক্সপার্ট উইটনেসে এনাদের থাকতেই হবে, এনার ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। তারপরে ক্রাইটেরিয়া অফ আইডিয়াল উইটনেস, মানে একজন আইডিয়াল উইটনেসের কি কি ক্রাইটেরিয়া থাকবে। ক্রাইটেরিয়া অফ এ আইডিয়াল উইটনেস, সেগুলো কি কি? তাহলে আমরা লিখি ক্রাইটেরিয়া অফ আইডিয়াল উইটনেস। আইডিয়াল উইটনেস এর কি কি ক্রাইটেরিয়া থাকবে? প্রথমে থাকা লাগবে হি শুড বি মেন্টালি সাউন্ড। মেন্টালি কি থাকা লাগবে? সাউন্ড, মানে সুস্থ থাকা লাগবে মেন্টালি। কোর্টে হি শুড অ্যাটেন্ড দ্য কোর্ট উইথ কনফিডেন্স, মানে কনফিডেন্স থাকা লাগবে। হি শুড অ্যাটেন্ড দ্য কোর্ট কনফিডেন্স, মানে কোর্টে কনফিডেন্সের সাথে অ্যাটেন্ড করা লাগবে আইডিয়াল উইটনেসের।
In witness box, he should stand erect, মানে সোজা দাঁড়ানো লাগবে, and answer the question slowly but steadily and audibly. উইটনেস বক্সে সে শুধু সুন্দরভাবে দাঁড়াবে আর কোশ্চেনগুলো অ্যান্সার দেবে আস্তে আস্তে, ধীরে সুস্থে আর জোরে, যাতে শোনা যায়। হি শুড নট গো বিয়ন্ড দ্য লিমিট অফ হিজ নলেজ, মানে সে শুধু যেগুলো জানে সেই সম্পর্কেই অ্যান্সারগুলো দেবে, উল্টোপাল্টা কিছু বলবে না। সে যা জানে না সেই সম্পর্কে বলবে না। আর সে যেন ফাম্বেল না হয়। আর হি শুড নট অ্যাভয়েড এ কোশ্চেন, মানে একটা কোশ্চেনে যেন সে অ্যাভয়েড না করে বা চেঞ্জ না করে, উল্টোপাল্টা যেন কিছু সে না বলে। এগুলো হচ্ছে একজন আইডিয়াল উইটনেসের ক্রাইটেরিয়া। তাকে সুস্থ হওয়া লাগবে মেন্টালি, ওটি কনফিডেন্সের সাথে যাওয়া লাগবে, উইটনেস বক্সে স্লোলি সুন্দরভাবে অ্যান্সারগুলো দেওয়া লাগবে কোশ্চেনের, আর যা জানে সেই সম্পর্কে বলবে, উল্টো বলে যেন সে না বলে। এখন বলি কোশ্চেন আসতে পারে, হোয়েন এ মেডিকেল ম্যান অ্যাক্ট অ্যাজ এ কমন উইটনেস অ্যান্ড হোয়েন অ্যাক্টস অ্যান এক্সপার্ট উইটনেস। As a doctor and due to his profession and qualification, a doctor can act as an expert witness. As a doctor, he also can testify about what he himself has seen, heard, or perceived in relation to a case as a common witness. মানে একজন এক্সপার্ট, তিনি এক্সপার্ট উইটনেসও হতে পারেন, কমন উইটনেসও হতে পারেন। Example, when a doctor describes the wounds on the body, he will act as a common witness. But when he says that the wounds were antemortem and postmortem, or they were suicidal, homicidal, or accidental, or gives opinion regarding the cause of death, he acts as an expert witness. মানে একজন ডক্টর who describe the wounds on the body, মানে সে দেহে যে ওন্ডগুলো দেখছে সে যদি ডিসক্রাইব করে তখন সে হবে কমন উইটনেস। কিন্তু যখন সে বলতে পারবে যে ওন্ডের অ্যান্টি, মানে শুধু যে ওন্ডগুলো আর রয়েছে বডিতে, মানে ওন্ড রয়েছে, এটা যখন সে বলবে সেটা তখন সে কমন উইটনেস। এখন সে তারপরে যখন সে ওন্ডগুলো ব্যাখ্যা করতে পারবে যে অ্যান্টিমর্টাম নাকি পোস্টমর্টেম, মরার আগে না মরার আগে, নাকি সেটা কি সুইসাইডাল না হোমোসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল, মানে সেটা সুইসাইড নিজেকে নিজে, হোমোসাইডাল অন্য একজন সে মারছে, বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয়েছে কিনা, ওই সম্পর্কে তারা ওপিনিয়ন দিতে পারবে রিগার্ডিং দ্য কজ অফ ডেথ। হি অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সপার্ট উইটনেস। হাউ ডক্টর বিকাম involved in legal action. Role of doctors in legal action. A doctor may be called in a court of law to testify as a ordinary witness, মানে সে যদি কোনো ইনসিডেন্ট দেখে, as a medical practitioner who treated the patient, as an expert witness, এইভাবে আসতে পারে, তিনটা হবে। একজন অর্ডিনারি মানুষ হিসেবে, আর মেডিকেল প্র্যাকটিশনার মানে হু ট্রিট দ্য পেশেন্ট, আর এজ এক্সপার্ট উইটনেস, এই তিনভাবে আসতে পারে। ইন ফার্স্ট টু কন্ডিশন হিজ ডিউটি অ্যান্ড obligation to testify. Condition may be refused the request of following circumstance. If he feels reluctant or undergo what he fears will be a painful experience. If he feels that he is not sufficiently qualified to testify. যাই হোক, এটা এত গুরুত্বপূর্ণ সেরকম না। ডিফারেন্স যদি বলি কমন উইটনেস আর এক্সপার্ট উইটনেস, এটা আগেই বলে রাখছি। এ কমন উইটনেস মাস্ট সি অর অবজার্ভ অর হেয়ার দ্য ফ্যাক্ট টু গিভ এভিডেন্স। কমন উইটনেস হতে হলে কী কী ক্রাইটেরিয়া লাগবে? উইটনেস মাস্ট সি, অবজার্ভ অর হেয়ার দ্য ফ্যাক্ট টু গিভ এভিডেন্স, মানে সে দেখছে, অবজার্ভ করছে, শুনছে এভিডেন্স দেওয়ার জন্য। আর এক্সপার্ট উইটনেসের জন্য এক্সপার্ট উইটনেস মে গিভ হিজ অর হার এভিডেন্স ইভেন নট প্রেজেন্ট ইন দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট এখানে সে প্রেজেন্ট না থেকেও সে এক্সপার্ট উইটনেস দিতে পারবে। এনি পার্সন ক্যান বি কমন উইটনেস, ওনলি এক্সপার্ট or some selective profession can be expert witness. Common witness any person হতে পারে, expert witness হতে পারেন ডক্টর, ফায়ারআর্ম এক্সপার্ট, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ইনারা। All the common witness are not expert witness, all the expert witness can be common witness. A common witness must see or observe or hear the fact to give evidence. মানে আমি যদি কোনো একটা দেখি, মানে কোনো উইটনেস যদি হই, মানে সাক্ষী যদি হই, তাহলে কি যে ফ্যাক্ট যেটা হয়েছে সেটা আমি অবজার্ভ করছি, শুনছি এভিডেন্স দেওয়ার জন্য। আর এক্সপার্ট উইটনেসের ক্ষেত্রে পার্সনের যেখানে সে না থেকেও দিতে পারবেন।
এখন আসে হোস্টাইল উইটনেস। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কমন উইটনেসও পড়লাম, এক্সপার্ট উইটনেসও পড়লাম, এখন আসে হোয়াট ইজ হোস্টাইল উইটনেস। Hostile witness. A hostile witness is one who is supposed to have some interest or motive for concealing part of the truth or for giving completely false evidence, or a witness who willfully or with some motive tells lie, suppress the fact partly or fully in a court may be declared a hostile witness. মানে হতে পারে a witness who willfully or with some motive tells lie or suppress the fact partly or fully in a court may be declared as hostile witness. অথবা এভাবেও যদি বলা যায় a hostile witness is one who is supposed to have some interest or motive for concealing part of the truth or for giving completely false evidence. এটা হতে পারে। অথবা a hostile witness, a witness who willfully or with some motive tell lies. The hostile witness is a witness who willfully or with some motive টেলস লাই, মানে সম্পূর্ণ মিথ্যে কথাই বলছে। উইলফুলি মানে নিজের সদিচ্ছে মিথ্যা কথা, মানে হোস্টাইল উইটনেস মানে এক কথায় মনে রাখবা যে মিথ্যা সাক্ষী। হোস্টাইল উইটনেস মানে মিথ্যা সাক্ষী। এখন এই মিথ্যা সাক্ষীটা কেমনে হতে পারে? সে নিজের উইলফুলি মানে নিজের সদিচ্ছায়, অথবা উইথ সাম মোটিভ মানে কোনো মোটিভে। উইলফুলি অথবা উইথ সাম মোটিভ টেল লাই মানে মিথ্যা কথা বলবে। উইলফুলি উইথ সাম মোটিভে কি বলবে? লাই মানে মিথ্যা কথা বলবে। হোস্টেল উইটনেস ইজ দ্য উইটনেস যে উইলফুলি মানে নিজের সদিচ্ছা অথবা উইথ সাম মোটিভ মানে কোনো উদ্দেশ্যে মিথ্যা কথা বলবে, লাই বলবে। অথবা সাপ্রেস দ্য ফ্যাক্ট পার্টলি মানে সাপ্রেস দ্য ফ্যাক্ট মানে যেটা ট্রুথ মানে যেটা সত্যি কথা সেটাকে সাপ্রেস করবে ইন এ কোর্ট। কিভাবে? পার্টলি অর ফুললি। তাহলে কি সাপ্রেস, এস সাপ্রেস ফ্যাক্টস। সাপ্রেস ফ্যাক্ট কি? পার্টলি অর ফুললি, মানে অর্ধেক কথা বললো অর্ধেক বললো না, ঠিক আছে? বা অর্ধেক সত্যি কথা অর্ধেক মিথ্যা কথা, সত্য মিথ্যা বানাই নাই, দুইটা মিলাই মিশাই বললো কোর্টে, তখন তাকে বলা হবে হোস্টাইল উইটনেস। তো হোস্টাইল উইটনেস হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া হওয়া লাগবে। ওইভাবে না, একভাবে বলে হোস্টাইল উইটনেস মানে মিথ্যা সাক্ষী। এখন মিথ্যা সাক্ষী সে দুইভাবে হতে পারে। একটা ভাবে হয়তো সে উইলফুললি বা উইথ সাম মোটিভ সে মিথ্যা কথা বলবে। আরেকটা হতে পারে সাপ্রেস দ্য ফ্যাক্ট পার্টলি অর ফুললি, সে ফ্যাক্ট বেটার মানে যেটা ট্রুথ সেটাকে অর্ধেক বলবে, অর্ধেক সত্য কথা বলবে, আরও বা পুরো টাইম সাপ্রেস করে দেবে। তাহলে হোস্টেল উইটনেস ইজ এ উইটনেস হু উইলফুলি অর উইথ সাম মোটিভ টেল লাই অর সাপ্রেস দ্য ফ্যাক্ট পার্টলি অর ফুললি ইন দ্য কোর্ট ইজ কল্ড হোস্টাইল উইটনেস। এখন বলি হু ডিক্লেয়ার্স এ হোস্টাইল উইটনেস, মানে হোস্টাইল উইটনেস যে তুমি একটা লোক যে হোস্টাইল উইটনেস এটা ডিক্লেয়ার কে করবে? দ্য কোর্ট। দ্য কোর্ট উইল ডিক্লেয়ার যে এই হচ্ছে একটা হোস্টাইল উইটনেস। কিভাবে? অন দ্য সাজেশন অফ দ্য লয়ার অফ দ্য পার্টি হু হ্যাজ সামন্ড দ্য উইটনেস or declaration of a witness as hostile, he can be cross examined by the same side lawyer। মানে যে লয়ারটা তাকে সামন করছিল সেই লয়ারের সাজেশনে কোর্ট থেকে হোস্টাইল উইটনেস হিসেবে ডিক্লেয়ার করতে পারবে। এখন তার পক্ষের লয়ার মানে যাকে হোস্টাইল উইটনেস করা হয়েছে সে ইচ্ছা করলে ক্রস এক্সামাইনও করতে পারবে। এখন মেডিকোলজিক্যাল ইম্পর্টেন্স অফ হোস্টাইল উইটনেস, মানে এ হোস্টাইল উইটনেস মে বি পানিশেবল। হোস্টাইল উইটনেসের পানিশমেন্ট কি হতে পারে? যদি সে
কোর্টের মধ্যে ওথ টেকিং মানে ওথ মানে শপথ করে মিথ্যা কথা বলে, তখন তার হবে 7 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট। আর মানে 7 ইয়ারের 7 বছরের শাস্তি হবে। আর যদি সে ওথ টেকিং না করে বলে, তাহলে সেক্ষেত্রে এক্সটেন্ডিং আপ টু 3 ইয়ার্স মানে 3 ইয়ার্স পর্যন্ত, মানে ওথ টেকিং এর মাধ্যমে যদি করে তাহলে 7 ইয়ার্স আপ টু 7 ইয়ার্স 7 ইয়ার্স আপ টু। আর নট ওথ টেকিং হলে 3 ইয়ার্স আপ টু 7 আর 3 7 আর 3 এটা মনে রাখলেই হচ্ছে। ওথ টেকিং এর মাধ্যমে 7 ইয়ার্স হবে, হোস্টেল উইটনেসের পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট, আর ওথ টেকিং না করলে 3 ইয়ার্স। এখন আসি পারজুরি। হোয়াট ইজ পারজুরি? পারজুরি মিন্স গিভিং উইলফুলি ফলস এভিডেন্স, মানে নিজের সদিচ্ছায় ফলস এভিডেন্স দেওয়াকে পারজুরি বলা হয়। এখন হোস্টেল উইটনেস আর পারজুরির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? পারজুরির ক্ষেত্রে সে মিন্স গিভিং উইলফুলি ফলস এভিডেন্স, গিভিং willfully false evidence। গিভিং উইলফুলি ফলস এভিডেন্স সেটা হচ্ছে পারজুরি। গিভিং উইলফুলি ফলস এভিডেন্স যদি দেয় তখন সেটাকে বলা হবে পারজুরি। এখন হোস্টেল উইটনেস আর পারজুরির এই দুইটার ডিফারেন্সটা আমাদের জানা লাগবে। কি কি? হোস্টেল উইটনেস আর পারজুরি। তাহলে প্রথমে লিখি হোস্টেল উইটনেস, আর এখানে লিখলাম পারজুরি। হোস্টেল উইটনেস আর পারজুরি এই দুইটা ডিফারেন্স। প্রথমে দেব ডেফিনেশন। A hostile witness is a witness who willfully or with some motive tells lie, suppress the fact partly or fully in a court, may be declared as a hostile witness. Or perjury, if a person gives false evidence in a court of law under oath, is called perjury. And perjury means giving willfully false evidence. প্রথমে ডেফিনেশন গেল, তারপরে হচ্ছে এভিডেন্স। পারজুরির এভিডেন্সটা ফলস হবে, দুটাই তো মিথ্যা সাক্ষী। এখন পারজুরি যে এভিডেন্স সেটা হবে ফলস, আর হোস্টেল উইটনেস যে এভিডেন্সটা দেবে মেবি অর্ধেক ফলস হতে পারে আর অর্ধেক সত্য হতে পারে, মানে পার্টলি ফলস পার্টলি সত্য, অথবা কমপ্লিটলি ফলস হতে পারে। মানে অল দ্য পারজুরি হচ্ছে হোস্টেল উইটনেস, অল দ্য হোস্টেল উইটনেস আর নট পারজুরি। পারজুরিতে পুরোটাই মিথ্যা, অল লাই। আর হোস্টেল উইটনেসে অল লাই অর পার্টলি, ঠিক আছে? পারজুরিতে পুরোটাই মিথ্যা থাকবে, উইলফুলি ফলস এভিডেন্স দেবে। আর হোস্টাইল উইটনেসে পার্টলি অথবা সম্পূর্ণ। আর ওথ টেকিং, পারজুরিতে ওথ টেকিং মাস্ট, ওথ টেকিং আর হোস্টেল উইটনেসে ওথ টেকিং হতেও পারে নাও পারে, ওথ টেকিংটা হতেও পারে নাও পারে। আর একটা, আর যেহেতু এটা ওথ টেকিং এর মাধ্যমে পারজুরিতে হয়েছে, সেহেতু সেটার পানিশমেন্ট হবে আপ টু 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। আর হোস্টেল উইটনেসে যদি ওথ টেকিং এর মাধ্যমে হয় তাহলে 7, আর ওথ টেকিং এর না হলে 3 ইমপ্রিজনমেন্ট। তাহলে প্রথমে আসে ডেফিনেশন। ডেফিনেশনের মাধ্যমে বোঝা যায় হোস্টেল উইটনেসে অল লাই অথবা পার্টলি সত্য,
আর পারজুরিতে হচ্ছে অল লাই, মানে পুরোটাই মিথ্যা কথা। উইলফুলি ফলস এভিডেন্স, কিপস উইলফুলি ফলস এভিডেন্স। আর তারপরে ওথ টেকিংয়ে, হোস্টাল উইটনেসে ওথ টেকিং নিতেও পারে নাও পারে, বাট পারজুরিতে মাস্ট। 3 নম্বর হচ্ছে পানিশমেন্ট, 3 বছরের হতে পারে তবে 7 বছরের, যদি ওথ টেকিংয়ের মাধ্যমে হয় তাহলে 7 বছর, না হলে 3 বছর। আর পারজুরিতে যেহেতু ওথ টেকিং মাস্ট, সেটা 7 বছর। তাহলে এই বলো হোস্টেল উইটনেস আর পারজুরির ডিফারেন্স। এখন আসবে এভিডেন্স। এভিডেন্স মানে প্রমাণ। হোয়াট ইজ এভিডেন্স? এভিডেন্স ইনক্লুডস অল লিগাল মিনস। Evidence includes all legal means which help to prove or disprove any matter of fact in question. Which helps to prove or disprove any matter of fact in question. Proof or disprove. তাহলে এভিডেন্স কি? এভিডেন্স মানে প্রমাণ। তাহলে অল লিগাল মিনস, এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে অল লিগাল মিনস। অল লিগাল মিনস যে কোনো লিগাল মিনস, সেগুলো কি? প্রুভ আর ডিসপ্রুভ করবে। প্রুভ অর ডিসপ্রুভ করবে কি? এনি ম্যাটার অফ ফ্যাক্ট ইন কোশ্চেন। কি প্রুভ আর ডিসপ্রুভ করবে? এনি ম্যাটার অফ ফ্যাক্ট ইন কোশ্চেন। এনি ম্যাটার অফ ফ্যাক্ট ইন কোশ্চেন। আচ্ছা, ম্যাটার অফ ফ্যাক্ট মানে সত্য ঘটনা। একটা সত্য ঘটনা, যে এটা হচ্ছে এর ম্যাটার, এটা হচ্ছে এর ম্যাটার অফ ফ্যাক্ট, মানে একটা সত্য ঘটনা। ম্যাটার অফ ফ্যাক্ট যেটার কোশ্চেন করা হয়েছে, যেটা ইন কোশ্চেনে যেটা আসছে। এনি ম্যাটার অফ ফ্যাক্ট যেটার উপরে কোশ্চেন করা হয়েছে, মানে কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ, মানে সঠিক কি সত্য না, কিন্তু আসলে এটা সঠিক, কিন্তু এটা প্রশ্নবিদ্ধ, যেটা সঠিক কি সঠিক না। এখন এটা যে সঠিক, ওটা প্রমাণ করতে হবে, বা ওটা মিথ্যা সেটাকে ডিসপ্রুভ করতে হবে। কি দিয়ে? অল লিগাল মিনস দিয়ে। সেটা হচ্ছে এভিডেন্স। এভিডেন্স হচ্ছে অল লিগাল মিনস হুইচ হেল্পস টু প্রুভ অর ডিসপ্রুভ any matter of fact in question. ঠিক আছে? তাহলে evidence includes all legal means which helps to prove or disprove any matter of fact in question. Evidence includes all legal means which helps to prove or disprove any matter of fact in question. এখন টাইপ অফ এভিডেন্স। এভিডেন্সের টাইপ কি কি হতে পারে? টাইপ যদি আমরা বলি এভিডেন্সের, সেটা দুই প্রকার। এটা হচ্ছে ওরাল এভিডেন্স আর ওরাল এভিডেন্স আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। টাইপ হচ্ছে দুইটা, ওরাল এভিডেন্স আর মেডিকেল ডকুমেন্ট এভিডেন্স। মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স, মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স হতে পারে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ওরাল এভিডেন্স কি কি হতে পারে? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল লিগাল রিপোর্ট, ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশন। তাহলে মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগাল রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগাল রিপোর্টস, ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশন। মেডিকেল সার্টিফিকেট
মেডিকোলজিক্যাল রিপোর্ট, ডাইং ডিক্লারেশন, ডাইং ডিপোজিশন, এটা হচ্ছে মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। এভিডেন্স দুই প্রকার, ওরাল অ্যান্ড মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স হতে পারে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে মেডিকেল সার্টিফিকেট, মেডিকো লিগাল রিপোর্ট, ডাইং ডিপোজিশন, ডাইং ডিক্লারেশন। এখন যদি আমি বলি মেডিকেল সার্টিফিকেট কি কি হতে পারে। মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট হতে পারে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এই দুটো তো এমনি মনে থাকবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট হলে মেডিকেল সার্টিফিকেট হতে পারে। তারপরে এজ সার্টিফিকেট, হেলথ সার্টিফিকেট, এগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট হতে পারে। কি কি? বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এজ মানে বয়স, এজ সার্টিফিকেট। অনেকে আবার নিজের বয়স লুকায় না, মিথ্যে কথা বলে। কিছু কিছু লোক আছে না, দেখলে একদম বাচ্চাদের মতো মনে হয়, কিন্তু আসলে তার অনেক বয়স, বিভিন্ন মেডিকেল রোগের কারণে হয়ে থাকে, সেই জন্য এজ সার্টিফিকেট লাগে। আর হচ্ছে হেলথ সার্টিফিকেট, তার স্বাস্থ্য কী, বিএমআই বা তার হার্টের অবস্থা কী, সেইগুলো। তাহলে মেডিকেল সার্টিফিকেটে আসে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এজ সার্টিফিকেট আর হেলথ। এটা গেল মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে। আর মেডিকো লিগাল রিপোর্টস, মেডিকো লিগাল রিপোর্টস, মেডিকো লিগাল রিপোর্টস কী কী হতে পারে। এখন রিপোর্টের কথা, আগে তো সার্টিফিকেট বলছি, সার্টিফিকেট হলো বার্থ, ডেট, এজ আর হেলথ সার্টিফিকেট। আর মেডিকেল রিপোর্টস হতে পারে পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট অর ইনজুরি রিপোর্ট, ইনজুরি রিপোর্ট অথবা রেপ হইছে সেটা রিপোর্ট, রিপোর্ট অন রেপ, রিপোর্ট অন রেপ, এগুলো হচ্ছে মেডিকো লিগাল রিপোর্ট হতে পারে। এগুলো আমরা কিছু করতেছি এভিডেন্স। এভিডেন্সের প্রায় দুই টাইপ, ওরাল এভিডেন্স আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। ওরাল এভিডেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট, আর মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে মেডিকেল সার্টিফিকেট আর মেডিকেল লিগাল রিপোর্ট। এগুলো সব হচ্ছে এভিডেন্স। এগুলো সব কি? মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স, মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। তার মধ্যে কি মেডিকেল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এটাও একটা এভিডেন্স, এস সার্টিফিকেট এভিডেন্স, হেলথ সার্টিফিকেট এভিডেন্স। আর মেডিকোলজিক্যাল রিপোর্ট মানে কি, ওরা মনে করে এজ হচ্ছে জন্ম হয়েছে এত তারিখে, তার বলতেছে অন্য তারিখে, প্রমাণ করতে গেলে এভিডেন্স কি? বার্থ সার্টিফিকেট। এরা ডেথ সার্টিফিকেট, মৃত্যু হয়ে গেছে কিন্তু বলতেছে না মৃত্যু হয় নাই, প্রমাণ কি? ডেথ সার্টিফিকেট। এজ মানে একজনের এজ এত কিন্তু দেখাচ্ছে কম, মানে বিয়ের বয়স, প্রমাণ কি? এজ সার্টিফিকেট। আর হেলথ সার্টিফিকেট। মেডিকেল লিগাল রিপোর্ট কি হতে পারে? পোস্টমর্টেম রিপোর্ট, ইনজুরি রিপোর্ট, রিপোর্ট অন রেপ, কারণ রেপ করছে, এখন মেডিকেল প্রমাণ কি? মেডিকেল লিগাল রিপোর্ট। রিপোর্ট কি? রিপোর্ট অন রেপ। ওকে মারছে, প্রমাণ কি? মেডিকেল লিগাল রিপোর্ট। রিপোর্ট কি? ইনজুরি রিপোর্ট। মৃত্যুর পরে কারণ কি? মৃত্যুর কারণ কজ অফ ডেথ, পোস্টমর্টেম রিপোর্ট, মেডিকেল লিগাল রিপোর্ট, এভিডেন্স। ঠিক আছে। আর দুইটা এভিডেন্স আছে, ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশন। ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশন, এটা খুবই মনে রাখা লাগবে। ডাইং ডিক্লারেশন হচ্ছে ইট ইজ এ রিটেন অর ওরাল স্টেটমেন্ট অফ এ পারসন হু ইজ ডাইং অ্যাজ এ রেজাল্ট অফ সাম আনলফুল অ্যাক্ট রিলেটিং টু দ্য ম্যাটেরিয়ালস ফ্যাক্ট অফ কজ অফ হিজ ডেথ অর বিয়ারিং অন দ্য সার্কামস্ট্যান্স। আর ডাইং ডিপোজিশন হচ্ছে ইটস এ স্টেটমেন্ট মেড বাই এ পারসন আন্ডার ওথ হু ইজ ডাইং অ্যাজ এ রেজাল্ট অফ আনলফুল অ্যাক্ট in presence of magistrate and the record of his lawyer where there is an opportunity to cross examination. ডাইং ডিক্লারেশন আর ডাইং ডিপোজিশন, এই দুইটা হচ্ছে, ডাইং ডিক্লারেশন মানে মরার আগে সে যে কথাগুলো বলে যায় সেগুলো হচ্ছে ডাইং ডিক্লারেশন। তো মরার কারণ কি? আনলফুল অ্যাক্ট, এনি আনলফুল অ্যাক্টের কারণে সে মরে গেল, মরার আগে সে যে ডিক্লারেশনটা দেওয়া যে গেল বিফোর হিজ ডেথ, সেটা হচ্ছে ডাইং ডিক্লারেশন। আর ডাইং ডিপোজিশন হচ্ছে সেই ডিক্লারেশনটা দিল মরার আগে, যে ডিক্লারেশনটা দিচ্ছে কিন্তু সেই ডিক্লারেশন দেওয়ার
সময় সাক্ষী থাকতেছে, সে হচ্ছে ওথ টেকিং করতেছে ম্যাজিস্ট্রেটের সামনে, সে একজন ম্যাজিস্ট্রেটের সামনে ওথ টেকিং করতেছে, বা তার লয়ার রয়েছে সেখানে ওথ টেকিং নিয়ে, তারপরে সে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী দিয়ে গেছে, সেটা হচ্ছে ডাইং ডিপোজিশন। এটা হচ্ছে ডিপোজিশন আর ডিক্লারেশনের মধ্যে ডিফারেন্স, একটা ওথ টেকিং করে, একটা ওথ টেকিং করে না। আর ডিপোজিশনে কি ম্যাজিস্ট্রেট থাকবে বা তার লয়ার থাকবে, ক্রস এক্সামিনেশনের সুযোগ থাকবে, হ্যাঁ ডিক্লারেশনে এগুলো কিছু থাকবে না। এখন যদি ডিফারেন্স জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স, তাহলে প্রাইমারি এভিডেন্স হচ্ছে যে ডকুমেন্ট ইটসেলফ, মানে অরিজিনাল যে ডকুমেন্ট ওটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, মিনস এ ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দ্য ইনসেপশন অফ দ্য কোর্ট। আর সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে যে ডকুমেন্টটা অরিজিনাল, তার যদি ফটোকপি দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। এখন ইনডাইরেক্ট এভিডেন্স কীরকম হতে পারে, আমরা পড়ছিলাম ওরাল এভিডেন্স ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের ক্ষেত্রে হতে পারে দুইজন এ আর বি সার্টেন প্লেসে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ডেতে মারামারি করছে, সি হচ্ছে গিভ এভিডেন্স দিল, সে হচ্ছে উইটনেস বলছে, সেটা হচ্ছে এটা দেখছে তাদের মধ্যে মারামারি, বা এ হচ্ছে বি কে নাইফ মারছে, সেখানে এটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। এখন প্রসিডিওর অফ রেকর্ড আর গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট, প্রসিডিওর অফ গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট, প্রথমে হচ্ছে রিসিভিং এ সামন অন ওয়ারেন্ট, প্রথমে হচ্ছে রিসিভিং এ সামন ইন ওয়ারেন্ট, প্রথমে হচ্ছে ওয়ারেন্ট হবে, ওয়ারেন্টের মাধ্যমে তাকে সামন করবে, প্রথমে হচ্ছে ওয়ারেন্ট আসবে, ওয়ারেন্টের মাধ্যমে তাকে সামন করবে, রিসিভিং এ সামন ভাইয়া ওয়ারেন্ট, রিসিভিং সামন অন ওয়ারেন্ট, ওয়ারেন্টের মাধ্যমে তাকে সামন করবে, তারপরে সামন করার পরে সে অ্যাটেন্ডিং কোর্টে অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ডের পরে হচ্ছে ওথ টেকিং নেবে, ওথ টেকিং নেওয়ার পরে সে রেকর্ড অফ এভিডেন্স, এভিডেন্স কি সেটা বলবে উইটনেস বক্সে, তারপরে উইটনেস বক্স থেকে তাকে ছেড়ে, রিলিজ অফ দ্য উইটনেস বক্স ফ্রম দ্য কোর্ট, উইটনেস বক্স থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে প্রথমে কি রিসিভ সামন অফ ওয়ারেন্ট অন ওয়ারেন্ট, গিয়ে প্রথমে হচ্ছে সামন আসবে, রিসিভিং সামন অন ওয়ারেন্ট, রিসিভিং সামন অন ওয়ারেন্ট আসবে, প্রসেস অফ গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট, মানে আমার কেউ যদি মানে কেউ একজন যদি কোর্টে যে এভিডেন্স দিতে চায় তাহলে প্রথমে কি আসবে, প্রথমে হচ্ছে ওয়ারেন্টের মাধ্যমে তাকে সামন করা হবে, রিসিভিং সামন অন ওয়ারেন্ট, তারপরে হচ্ছে অ্যাটেন্ড দ্য কোর্ট, কোর্টে অ্যাটেন্ড হবে, তারপর উইটনেস বক্সে দাঁড়াবে, ওথ টেকিং করবে, ওথ টেকিং তারপরে সে যে এভিডেন্স যে সাক্ষী জানে সেটা দেবে, তারপর রিলিজ ফ্রম দ্য উইটনেস অফ দ্য উইটনেস ফ্রম দ্য কোর্ট, ওখান থেকে রিলিজ হয়ে যাবে। এখন কথা হোয়াট ইজ ওথ, হোয়াট ইজ ওথ, ওথ এই জিনিসটা নিয়ে আলোচনা করা হবে। ওথ কি, ওথ ইজ এ ডিক্লারেশন required by the law which is compulsory and hold the witness responsible for the consequence of his evidence. Oath is a declaration required by the law. ওথ কি, ওথ হচ্ছে একটা ডিক্লারেশন। Oath is a declaration required by law. Oath is a declaration required. Oath is a declaration required by law. এইটুকু মনে রাখো। ওথ কি মানে হচ্ছে আমরা এই শপথটা করছি সেটা হচ্ছে একটা ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল। তাহলে ওথ ইজ এ ডিক্লারেশন, মানে আমি এটা ডিক্লেয়ার করছি, শপথ করছি, রিকোয়ার্ড বাই ল যেটা আইনের জন্য লাগবে, হুইচ ইজ কম্পালসারি অ্যান্ড হোল্ড দ্য উইটনেস রেসপন্সিবল অফ হিজ এভিডেন্স। হুইচ ইজ কম্পালসারি অ্যান্ড হোল্ড দ্য উইটনেস রেসপন্সিবল ফর হিজ এভিডেন্স। আচ্ছা, ওথ যে টেকিং এটা কখন করি, একজন যে প্রমাণটা দেবে, একজন যে উইটনেস বক্স উঠলো, উঠার পরে সে তার কাছে যে এভিডেন্সটা রয়েছে সেই এভিডেন্সটা সে বলবে যে সঠিক কিনা, সেটা কনফিডেন্সের সাথে বলবে এবং সবাইকে সেটা বিশ্বাস করানোর জন্য প্রথমে সে ওথ টেকিং বলবে, ওথ টেকিং করবে, তাহলে সেটা ডিক্লারেশন দেবে, সে যা বলবে সে সত্য বলতেছে, এই ডিক্লারেশনটা হচ্ছে ওথ। ইট ইজ এ ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল, এটা আইনে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগে। ইট ইজ এ ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল which is compulsory, মানে এটা কম্পালসারি, এটা করতে হবে, which is compulsory and hold the witness responsible
for the consequence of his evidence and hold the witness মানে ওথ টেকিং যেটা এটা হচ্ছে hold the witness উইটনেসকে হোল্ড করায় রেসপন্সিবল ফর কনসিকুয়েন্স অফ হিস এভিডেন্স তার যে এভিডেন্সটা যেটা আছে সেই এভিডেন্সের কনসিকুয়েন্সের জন্য রেসপন্সিবল করাই লাগবে সে যে এভিডেন্সটা দিচ্ছে সেটা তাহলে ওথ ইজ এ ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল অ্যান্ড ইট ইজ কম্পালসারি তাহলে ওথ ইজ এ ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল it is which is compulsory and hold the witness responsible for his evidence তাহলে oath declaration required by law আর এটা কি which is compulsory declaration required by law এবং যেটা হচ্ছে কি compulsory and hold the witness responsible and hold the witness responsible for consequence of his evidence for of his evidence and oath is a declaration required by law it is compulsory which is compulsory and hold the witness responsible for consequence of his evidence and hold the witness responsible for the consequence of his evidence সেই এভিডেন্সটা দিচ্ছে সেই এভিডেন্সের মিথ্যা না সত্যি সেটা কনসিকুয়েন্সের জন্য রেসপন্সিবল করে রাখবে এই ওথটা তাহলে ওথ ইজ এ ডিক্লারেশন রিকোয়ার্ড বাই ল which is compulsory and hold the witness responsible for consequence of his evidence এখন এই ওথটা কি হতে পারে ওথ হতে পারে ওথ জিনিসটা কি এখন he should take the oath as follows I do swear in the name of God that what I shall state shall be true the whole truth and nothing but the truth তাহলে ওথটা কি I do swear in the name of God that what I shall state shall be truth whole truth and nothing but the truth তাহলে কি প্রথমে ওথটা কি হবে I do swear in the name of God I do swear in the name of God that what I shall state I do swear in the name of God that what I shall state shall be the truth the whole truth and nothing but the truth তাহলে ওথ কি হবে I do swear in the name of God that what I shall state এখানে সব shall দিয়ে হবে what I shall state shall be the truth the whole truth and nothing but the truth তাহলে কি that what I shall state যেটা আমি দেব shall be the truth the whole truth and nothing but the truth এটাই হবে ওথ তাহলে ওথ কি I do swear
in the name of God that what I shall state shall be the truth, the whole truth and nothing but the truth. এটা হচ্ছে ওথ, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ওথ? ওথ সেটা তো আমরা জানলাম। আর ওথ জিনিসটা কি? আই ডু সোয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট হোয়াট আই শ্যাল স্টেট শ্যাল বি দ্য ট্রুথ, দ্য হোল ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। এখন আসি ডিপোজিশন। ওই যে আমরা পড়ছিলাম না ডাইং ডিক্লারেশন, তারপরে কি বললাম ডাইং ডিপোজিশন। ডিপোজিশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেটমেন্ট, সেটা হতে পারে ওরাল অর রিটেন, মেড বাই এ উইটনেস অন ওথ in a judicial proceeding and signed by the witness and magistrate. তাহলে ডিপোজিশন কি হতে হবে? এটা ডিপোজিশন হচ্ছে মেবি ডিফাইন অ্যাজ এ স্টেটমেন্ট ওরাল অর রিটেন। ডিপোজিশন হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে ওরাল অর রিটেন হতে পারে, মেড বাই উইটনেস অন ওথ ইন এ জুডিশিয়াল প্রসিডিং সাইন বাই দ্য উইটনেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট, মানে সাইন দেওয়া থাকবে উইটনেস আর ম্যাজিস্ট্রেটের দিয়ে। ডিপোজিশন ডিপোজিশনটা যদি আর একটু ক্লিয়ারভাবে বলি, সেটা হতে পারে ডিপোজিশন মে বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেটমেন্ট। ওথ হচ্ছে ডিক্লারেশন আর ডিপোজিশন হচ্ছে স্টেটমেন্ট। ডিপোজিশন ইজ এ স্টেটমেন্ট, ঠিক আছে? ওথ হচ্ছে ডিক্লারেশন আর ডিপোজিশন হচ্ছে স্টেটমেন্ট। এটা কি ধরনের স্টেটমেন্ট হতে পারে? ডিফাইন্ড অ্যাজ এ ওরাল অর রিটেন স্টেটমেন্ট মেড বাই এ উইটনেস অন ওথ, মানে একটা উইটনেস সে হচ্ছে ওথের উপরে রয়েছে, জুডিশিয়াল প্রসিডিং অ্যান্ড সাইন বাই দ্য উইটনেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট, সাইন দেওয়া থাকবে উইটনেস এবং ম্যাজিস্ট্রেট। ডিপোজিশন ইজ এ স্টেটমেন্ট written or oral made by a witness। ডিপোজিশনটা ক্ষেত্রে একজন উইটনেস দেবে on oath in a judicial proceeding signed by the witness and magistrate, এমন যেটা সাইন করা থাকবে উইটনেসের দ্বারা আর ম্যাজিস্ট্রেটের দ্বারা। ডিপোজিশন ইজ একটা স্টেটমেন্ট। তাহলে প্রথমে কি একটা স্টেটমেন্ট সেটা হতে পারে ওরাল অথবা রিটেন ফ্রম দ্য উইটনেস, কার থেকে? উইটনেসের থেকে। সে উইটনেসটা আবার কি রয়েছে? অন ওথ নিয়ে, মানে ওথ টেকিং এর মাধ্যমে বলেছে। ডিপোজিশনটা স্টেটমেন্ট, সেটাতে উইটনেসের কাছে নেওয়া হয়েছে, সেই উইটনেসটা আবার ওথ টেকিং এর মাধ্যমে জুডিশিয়াল প্রসিডিং এ সাইন, সেটা আবার সাইন করা আছে সাইন্ড বাই উইটনেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট। আর কোথায়? জুডিশিয়াল প্রসিডিং। তাহলে কি ডিপোজিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, ডিপোজিশনটা স্টেটমেন্টটা কে দিছে? উইটনেস দিছে অন ওথ টেকিং এর মাধ্যমে। কোথায় দিছে? জুডিশিয়াল প্রসিডিং এ সাইন্ড বাই দ্য উইটনেস অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট। তাহলে ডিপোজিশন হচ্ছে একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা কে দিছে? একজন উইটনেস দিছে বাই ওথ টেকিং ইন দ্য জুডিশিয়াল স্টেটমেন্ট দ্যাট ইজ সাইন্ড বাই দ্য উইটনেস অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট। তাহলে হয়ে গেল এটা হচ্ছে ডিপোজিশন। তাহলে ডিপোজিশন কি? একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা কি আছে? উইটনেস দিছে, উইটনেসটা কি ওথ টেকিং এর মাধ্যমে, আর সেটাই আবার কোথায় দিছে? জুডিশিয়াল প্রসিডিং এ, সেটা সাইন বাই দ্য উইটনেস অ্যান্ড দ্য ম্যাজিস্ট্রেট। এখন পার্ট অফ দ্য ডিপোজিশনে কি কি পার্ট থাকতে পারে? একটা হচ্ছে ডাইরেক্ট এক্সামিনেশন, তারপরে ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন অর রিডাইরেক্ট এক্সামিনেশন, আর লাস্টেরটা হচ্ছে কোশ্চেন বাই দ্য জাজ। এই চারটা মনে রাখা লাগবে। পার্টস অফ দ্য ডিপোজিশন কি? পার্ট অফ ডিপোজিশন। তাহলে পার্ট অফ ডিপোজিশন, প্রথমে থাকবে ডাইরেক্ট এক্সামিনেশন। পার্ট অফ ডিপোজিশনে থাকবে ডাইরেক্ট এক্সামিনেশন, সরাসরি।
পার্ট অফ ডিপোজিশনে প্রথমে থাকবে ডাইরেক্ট এক্সামিনেশন, তারপরে থাকবে ক্রস এক্সামিনেশন, ডাইরেক্ট এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, তারপরে থাকবে রিডাইরেক্ট এক্সামিনেশন, রিডাইরেক্ট এক্সামিনেশন। তাহলে কি পার্ট অফ ডিপোজিশন হচ্ছে ডাইরেক্ট এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, রিডাইরেক্ট এক্সামিনেশন। আর 4 নম্বরে থাকবে কোশ্চেন বাই দ্য জাজ। কোশ্চেন বাই দ্য জাজ। পার্ট অফ ডিপোজিশন কি? ডাইরেক্ট এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, রিডাইরেক্ট এক্সামিনেশন, আর লাস্টলি কোশ্চেন বাই দ্য জাজ। ডাইরেক্ট মানে সরাসরি এক্সামিনেশন করা হবে তাকে। তারপর ক্রস এক্সামিনেশন, অপোজিট সাইডের লয়ার এসে তাকে এক্সামিনেশন করবে, ক্রস এক্সামিনেশন। তারপর নিচের লয়ার আবার রিডাইরেক্ট এক্সামিনেশন। তারপর হচ্ছে কোশ্চেন বাই দ্য জাজ। মনে করো এটা একটা উইটনেস বক্স। এখন এখানে ডিপোজিশনে এখানে একজন উইটনেস আসছে, সে এসে প্রথমে তাকে তার লয়ার, এটা আরেকটা লয়ার, তার লয়ার তাকে ডাইরেক্ট এক্সামিনেশন করলো, আর অপোজিট সাইডের লয়ার এসে তাকে ক্রস এক্সামিনেশন করলো। তারপরে আবার তার লয়ার তাকে রিডাইরেক্ট এক্সামিনেশন করলো, আর লাস্টলি যে জজ সাহেব রয়েছেন তিনি তাকে কোশ্চেন বাই দ্য জাজ, ওই জাজ তাকে কোশ্চেন করলো। এই 4টা পার্ট হচ্ছে কি ডিপোজিশনের পার্ট। প্রথমে কি তার লয়ার তাকে ডাইরেক্ট এক্সামিনেশন করলো, অপোজিট সাইডের লয়ার ক্রস এক্সামিনেশন করলো, আর তার লয়ার আবার রিডাইরেক্ট এক্সামিনেশন করলো ডিপোজিশনের, লাস্টলি কোশ্চেন বাই দ্য জাজ। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, এরপরে আবার এই চ্যাপ্টারটা সম্পর্কে আবার আলোচনা করা হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 লিগাল প্রসিডিউর। আর আজকে যেগুলো পড়লাম সেগুলো হলো ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি, অফেন্স, ইনকোয়েস্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, চালান, চালান রিপোর্ট, উইটনেস, হোস্টাইল উইটনেস, পারজুরি, এভিডেন্স। এই পর্যন্ত।